জিরো একেবারে ফেলটু, একটা হেরো টাইপ ছেলে যে নিজের ক্রাশকে পাঠাতে ব্যর্থ হয়েছে। কিন্তু তার জীবন একেবারে ওলটপালট হয়ে যায় যখন তাকে জোর করে বিয়ে করতে হয় স্কুলের সবচেয়ে হট মেয়ের সাথে, আর না করলে কেউই গ্র্যাজুয়েট করতে পারবে না। একদিন গোলাপি চুলের আকারি ওয়াতানাবে, যার শারীরিক গঠন যেকোনোকে তাক লাগিয়ে দেয়, একটা মন্দিরে দাঁড়িয়ে প্রার্থনা করছে যেন বিয়ের প্র্যাকটিক্যালের জন্য একজন সুদর্শন ছেলে তার জুটিতে আসে। ঠিক তখনই বাদামি চুলের মিষ্টি মেয়ে শিওরি সাকুরাজাকা হাজির হয়। বার পা পিছলে যায় তার, আর সে ভুল করে আকারির গায়ে পড়ে যায়, যেখানটা একটু স্পর্শকাতর। আকারি অবাক হলেও দ্রুত বুঝে ফেলে ওর মতো শিওরিও একই প্রার্থনাই করতে এসেছে। কিন্তু লজ্জায় আকারি দৌড়ে পালায়, কারণ সে চায় না কেউ জানুক সে একজন প্রেমিকের জন্য দেবতার কাছে প্রার্থনা করছিল। এই বিয়ে প্র্যাকটিক্যাল একটা অদ্ভুত নতুন স্কুল প্রোগ্রাম, যেখানে এক ছেলে ও এক মেয়ে জোড়া বেঁধে ছদ্মবেশে দম্পতি হয়ে একসাথে থাকতে হবে। তাদের ভালোবাসার নাটকীয়তা যত বেশি, তত বেশি তারা পয়েন্ট পাবে। এটা মূলত প্রেমে অপারগ ব্যর্থ প্রজন্মের জন্য একটা শেষ চেষ্টা, তাদের গ্র্যাজুয়েশন রোমান্স দিয়ে শেষ করানোর জন্য। কিন্তু জিরো বেশি ব্যস্ত ভিডিও গেম খেলতে, বিশেষ করে যেহেতু তার গেমের নায়িকা দেখতে হুবহু তার আসল জীবনের ক্রাশ শিওরির মতো। তার বন্ধু কামো, যে নিজেও প্রেমে ডুবন্ত, তাকে বোঝাতে চেষ্টা করে যে 3D মেয়েরাই আসল, কিন্তু জিরো এখনও 2D চরিত্রেই হাবুডুবু খায়। ঠিক তখনই আকারি ও তার গার্ল গ্যাং এসে হাজির। এই ছেলেদের আদিম গুহাবাসী বলে হটিয়ে দিতে চায়। কামোর সঙ্গে সঙ্গে আকারির প্রেমে পড়ে যায়, কিন্তু জিরো বলে বসে আকারি নাকি অরুচিকর, এবং এমনকি দাবি করে সে নাকি এমন মেয়ের ধারে কাছেও যাবে না। ঠিক তখনই আসে মিনামি তেনজিন, স্কুলের স্বর্ণপাত্র। আকারি তার প্রেমে হাবুডুবু খেতে শুরু করে, কিন্তু মিনামি শুধু এক চিলতে হাসি দিয়ে তাকে ধন্যবাদ জানায়। পরের দিন ক্লাসে জিরো হঠাৎই শিওরির পাশে বসে পড়ে। দুজনেই বিয়ে প্র্যাকটিক্যাল নিয়ে টেনশনে। জিরো মনে মনে সমস্ত অ্যানিমে দেবতাকে ডাকতে থাকে যেন শিওরির সাথেই তার জুটি পড়ে। শিক্ষক নিয়ম ব্যাখ্যা করেন, প্রতিটি জুটি আলাদা ঘরে থাকলেও তাদের আবেগের ওঠানামা মনিটর করা হবে হার্ট রেট সেন্সরের মাধ্যমে। যত বেশি রোমান্টিক টেনশন, তত বেশি পয়েন্ট। জিরো স্বপ্ন দেখে ঠিক তার গেমের মতোই শিওরির সাথে তার জুটি পড়বে। বদজীবন আর অ্যানিমে লেখক নির্মম। তার জুটি পড়ে আকারির সাথে। আকারি রেগে আগুন, একজন গেমার বখাটের সাথে জুটি পড়েছে শুনে সে একেবারে বিরক্ত। সে জানে জিরো চায় শিওরিকে, তাই সে জ্বালাতে থাকে, বলতে থাকে শিওরি নিশ্চয়ই তার পার্টনারের সাথে হট যোগা করছে। এতে তাদের পয়েন্ট কমে যায়, আর আকারি ভয় পায়, কারণ সে ফেল করতে চায় না। সে প্রস্তাব দেয় তারা যদি বাস্তব দম্পতির মতো আচরণ করে তবে পয়েন্ট বাড়বে। যদি তারা টপ দোষ এ পৌঁছাতে পারে তবে পার্টনার বদলানো যাবে। দুইজনেই জুটি বদলাতে চায়, তাই জিরো রাজি হয়, যদিও সে ভাবছে এটা প্রায় অসম্ভব। এক পর্যায়ে আকারি আচমকাই ফ্লার্টি মোড়ে চলে যায়, বলে তোমাকে প্রতিদিন ঠিক যেন আদর্শ স্ত্রীর মতো আদর করব। এতে জিরো টালমাটাল হয়ে পড়ে, বা তাদের পয়েন্ট একদম উঁচুতে উঠে যায়। আকারি খুশিতে চিৎকার করে আরও এগোতে চায়, কিন্তু জিরো অস্থির হয়ে ড্রিঙ্ক আনতে চলে যায়। সেই সময় সে দেখে মিনামি আর শিওরি একসাথে কথা বলছে, পুরো এক আদর্শ দম্পতির মতো। জিরো বুঝে যায় ওদের জুটি পড়েছে। তার মনের ভিতরটা ভেঙে পড়ে, আর সে ছুটে বাড়ি ফিরে যায়। আকারি এসে তাকে সান্ত্বনা দেয়, প্রথমে ঠাট্টা করলেও পরে মাথায় হাত বুলিয়ে বলে, এই বিয়ে যদি আমাদের সিরিয়াসলি নিতে হয় তবে এখনই শুরু করতে হবে। তারপর আকারি জিরোর মুখটা ধরে টেনে কাছে আনে, একেবারে তার চারিত্রিক গভীরতার সামনে এনে বলে, একটু সাহসী হও, কাপুরুষের মতো আচরণ বন্ধ করো। ঠিক তখনই ডোরবেল বাজে। কামো এসেছে, জিরোকে মিয়া খালিফা ফ্যান মিটে ডাকতে। আকারি অবাক করার মতো শান্ত, কিন্তু যাওয়ার আগে হঠাৎই বলে, বিদায় চুমু দেবে না? জিরো পুরো টেনশনে কি করবে বুঝে উঠতে পারছে না। কামো আর আকারি দুইজনেই চিৎকার করছে, একদিকে চাপ, অন্যদিকে লজ্জা। হঠাৎ জিরো সামনে ঝুঁকে আকারিকে ঠোঁটে একটা গভীর চুমু খায়। আকারি থ হয়ে যায়, ফ্লোরে বসে পড়ে, গাল লাল আর মুখে কোনো শব্দ নেই। সাথে সাথেই তাদের পয়েন্ট আকাশ ছুঁজে ফেলে। পরদিন সকাল, জিরো স্বপ্ন দেখছে শিওরি তাকে জাগিয়ে একটা গুড মর্নিং কিস চাইছে। কিন্তু স্বপ্নটা বদলে যায় দুঃস্বপ্নে। শিওরি হঠাৎ একটা ফ্রাইং প্যান দিয়ে তার মাথায় বাজ পড়ায়। আসলে সেটা আকারি বলছে, তোমার মতো স্বামীকেও রান্নাঘরে সাহায্য করতে হয়। আর জিরো বাধ্য ছেলের মতো পেছনে পেছনে হাঁটা দেয়। এক সপ্তাহ কেটে গেছে। জিরো এখনও আকারির সঙ্গে মানিয়ে নিতে পারছে না। তার উপর জানালা দিয়ে শিওরি আর মিনামিকে একসাথে ফ্লার্ট করতে দেখে সে আরও হতাশায় ডুবে যায়। এক শিক্ষক এসে জানায়, স্কুল শেষে আকারিকে নিয়ে তাকে শিক্ষক কক্ষে যেতে হবে। কিন্তু ক্লাস শেষ হতেই ঝুম বৃষ্টি নামে। কামো জিরোকে তার ছাতা অফার করে, কিন্তু জিরো সেটা নিতে চায় না, কারণ সে এমন একজনের সঙ্গে ছাতা শেয়ার করতে চায় না যে এখনও 3D অ্যানিমে মেয়েদের নিয়ে বিভোর। কামো আবার শুরু করে, বলেই ফেলে, 3D মেয়েরা ভালো কারণ তারা গর্ভবতী হয় না। জিরো একেবারে বিরক্ত হয়ে পড়ে। ঠিক তখনই হন্তদন্ত হয়ে আকারি এসে পড়ে। জিরো জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে, সে বলে ক্যারাওকে, কারণ মিনামি থাকবে সেখানে। জিরো তাকে শিক্ষক কক্ষে যাওয়ার কথা মনে করিয়ে দেয়, কিন্তু আকারি বলে, তুমি ম্যানেজ করো, বলে দৌড়ে পালায়। স্পষ্টতই ক্লাস পাশ করা থেকে মিনামির পাশে গান গাওয়াটা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এদিকে আকারি যখন মিনামির মাঝারি মানের গানে চোখ ঝলসাচ্ছে, জিরো একা শিক্ষক কক্ষে গিয়ে বকা খায়, কারণ সে তার স্ত্রীকে আনেনি। শিক্ষিকা হুঁশিয়ারি দেয় তাদের পয়েন্ট তালিকায় একেবারে তলানিতে, আর এভাবে চললে তারা ফেল করতে পারে। জিরো করিডোরে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করে, আর কল্পনা করে আকারি নিশ্চয়ই ক্যারাওকে বাদ দিয়ে মিনামির সাথে রোমান্টিক সময় কাটাচ্ছে। তার চিন্তা এতদূর যায় যে সে ভাবতে শুরু করে আকারি হয়তো মিনামিকে শুধু গানই শোনাচ্ছে না। ঠিক তখনই শিওরি এসে হাজির হয়, ছাতা ছাড়াই,
আর তার পাশে বসে পড়ে তারা কথাবার্তা শুরু করে, আর হঠাৎই শিওরি তাকে জড়িয়ে ধরে। জিরো হতবাক হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। শিওরি জানায়, জানালার কাছে একটা পোকা আঁকা দেখে সে ভয় পেয়ে গিয়েছিল। জিরো হঠাৎ সকালে দেখা এক মুহূর্ত মনে করে বুঝতে পারে সে ঠিক একই কাণ্ড মিনামির সঙ্গেও করেছিল। মানে শিওরি আসলে পোকা ভয় পায়। তারা আরও কিছুক্ষণ কথা বলে, আর পরিবেশটা একটু কোমল হয়ে ওঠে। শিওরি বলে, জিরো এখন অনেক দূরে সরে গেছে, সেটা তার খারাপ লাগছে। ঠিক তখনই আবার নাটকীয় মোড, মিনামি এসে হাজির হয় ছাতা হাতে, শিওরিকে নিয়ে যেতে। শিওরি কিছুটা দ্বিধায় পড়ে, যেন থেকে যেতে চায়। কিন্তু জিরো নিজেই বলে, তোমার যাওয়াই ভালো। কিন্তু ওদের দেখা হচ্ছিল না গোপনে, দূরে দাঁড়িয়ে আকারি সব দেখছিল, তার নিজের ছাতা হাতে। জিরো একা পড়ে গেলে সে সামনে এগিয়ে আসে এবং বলে, চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। পথে সে জিরোকে বকা দেয়, শিওরির সাথে সে আর একটু সাহসী হতে পারত। এমনকি মজা করে বলে, ওর সামনে দাঁড়িয়ে তুমি যদি একটু রোমান্টিক হয়ে যেতে, তাহলে হয়তো মিনামিও বুঝত কার আসল দখল। জিরো এতে আরও হতাশ হয়ে পড়ে। আকারি তার গালে হালকা টিপ দিয়ে খুশি করার চেষ্টা করে। সে বলে, আমরা দুজনেই যদি মন দিয়ে চেষ্টা করি, তাহলে হয়তো আমরা আমাদের পছন্দের মানুষদের সাথে জুটি বদল করতে পারব। এই কথায় জিরো আবার একটু সাহস পায়। বাড়ি ফিরে আকারি দুজনের জন্য ওমলেট রাইস রান্না করে। জিরো একেবারে অবাক। সে কেচাপ দিয়ে ডিশ সাজায়, হাসিমুখে অদ্ভুত শব্দ করে, আর এমনভাবে আচরণ করে যেন সে দারুণ রোমান্টিক কিছু করছে। জিরো নিচে তাকিয়ে দেখে সে খাবারের উপর কেচাপ দিয়ে লিখেছে লভ, একটা টিপিক্যাল সুন্দরে প্রেমের ভাষা। এটা দেখে জিরোও প্রতিদান দিতে চায়। সে আকারিকে নিজের খাবার থেকে একটা কামড় নিতে বলে। আকারি প্রথমে রাজি হয় না, তাই জিরো প্লেট সরিয়ে নেয় কষ্ট পেয়ে। কিন্তু ঠিক তখনই আকারির সামনে ঝুঁকে এসে একটা কামড় দেয়, খুব কাছ থেকে। তাদের চোখ আটকে যায় একে অপরের মাঝে। আর সেই মুহূর্তে দুইজনেরই হৃদয় যেন ধক করে ওঠে। ঠিক তখনই কামো ফোন করে জিরোকে। সে অন্য ঘরে চলে যায় কথা বলতে। আর এদিকে আকারি একা থেকে নিজের বুকে হাত রেখে ভাবে, এই ছেলেকে দেখে কেন যেন তার হৃদয় এত জোরে ধুকপুক করছে। কয়েকদিন পর জিরোর একটা ক্লাসিক অ্যানিমে টাইপ স্বপ্ন হয়। শিওরি তাকে জোর করে বলছে, আমার সঙ্গে থেকো, আর স্বপ্নটা যেন একেবারে রোমান্টিক ক্লাইম্যাক্সে যাচ্ছে। ঠিক তখনই আকারি চিৎকার করে তাকে বাস্তবতায় ফিরিয়ে আনে। জিরো রেগে দরজা খুলে দেখে আকারি তাকে জড়িয়ে ধরে বলে, আজ রাতে আমার সাথে থেকো। পুরো দৃশ্যটাই যেন আগেও কোথাও ঘটেছিল। আসলে সে প্ল্যান করেছে একটা হরর মুভি দেখবে, একটা বাজেট লেভেলের জম্বি সিনেমা, নাম দ্য ওয়ালমার্ট ওয়াকিং ডেড। জিরো অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা করার মানে কি? আকারি হাসি দিয়ে বলে, ভয় পাওয়া, গা ঘেঁষে বসা, আর একসাথে চেঁচিয়ে উঠলে নাকি কাপল পয়েন্ট বেড়ে যায়। জিরো প্রথমে মনে করে পুরো ব্যাপারটাই আজগুবি, কিন্তু অনেক বোঝানো আর খানিকটা চাপ দেওয়ার পর সে রাজি হয়ে যায়। আচমকাই আকারি দুইটা ম্যাচিং পাজামা বের করে বলতে থাকে, আমরা সত্যিকারের কাপলের মতো পাজামা পরে মুভি দেখব। সে নিজে কিনে এনেছে। আর জিরো বুঝে যায়, সেই রাতের ক্যারাওকের পর থেকেই আকারি যেন সত্যিই এই বিয়েটা সিরিয়াসলি নিচ্ছে। জিরোর মনে সন্দেহ জাগে, হয়তো ক্যারাওকের রাতে মিনামির সঙ্গে আকারির কিছু একটা হয়েছিল। আরও কিছু বোঝানো শুনানোর পর জিরো শেষমেশ রাজি হয় পাজামা পরতে। আকারি বলে, ঘুরে দাঁড়াও, আমি চেঞ্জ করছি। জিরো কোনো দ্বিধা না করেই নিজের জামা বদলে ফেলে। ঠিক তখনই এক বজ্রপাত হয়, আর পুরো ঘর অন্ধকারে ঢেকে যায়, বিদ্যুৎ চলে যায়। জিরো ঘুরে দাঁড়াতেই দেখে ভয় পেয়ে আকারি তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। এই হঠাৎ স্পর্শে তার শরীর একটু অদ্ভুতভাবে সাড়া দেয়, যেন নিচের সৈনিক দাঁড়াতে চাইছে। কিন্তু হঠাৎ জিরোর চোখ খুলে যায়, এটা দুষ্টু কল্পনা নয়, আকারি সত্যিই ভয় পেয়েছে। সে নিজের ফোনের ফ্ল্যাশলাইট জ্বালে, আর সেই হালকা আলোয় দেখে আকারির চেহারায় এক ভীষণ ভঙ্গুর কোমল অভিব্যক্তি। জিরো তাকিয়ে থাকতেই আকারি সেটা ধরে ফেলে, আর লজ্জায় চিৎকার দিয়ে বলে, তুমি একদম দুষ্টু। কিছুটা শান্ত হওয়ার পর তারা বুঝতে পারে ব্ল্যাকআউটের কারণে কেউই নিজের ঘরে ফিরতে পারবে না। তাই সিদ্ধান্ত হয় তারা সোফাতেই একসাথে সময় কাটাবে। এখনও একটু ভীত আকারি জিরোকে বলে, একটা মজার গল্প শোনাও তো। সে হয়তো পেপা পিগের মতো কিছু আশা করছিল, কিন্তু জিরো শুরু করে একটা ভৌতিক গল্প, তার গ্রামের অভিশপ্ত কুজো নিয়ে। আকারি কান চেপে ধরে, তুমি একেবারে নিষ্ঠুর। জিরো দুঃখিত হলে সে চুপি চুপি বলে, আজ তোমার ওপর ভরসা করতে চাই। হাতটা এগিয়ে দেয় ধরার জন্য। জিরো এতটাই ঘাবড়ে যায় যে মনে হয় সে আরেকটু হলেই সংজ্ঞা হারাবে। তারপর আকারি বের করে আনে একটা অ্যারোমাথেরাপি মোমবাতি, যেটা তার এক বন্ধু উপহার দিয়েছিল। মোমটা জ্বালাতেই ঘর ভরে যায় এক স্নিগ্ধ শান্ত সুবাসে। দুজনেই একটু আরামে আসে। হঠাৎ করেই জিরো আকারিকে জড়িয়ে ধরে বলে, তুমি অনেক কিউট, কিন্তু সাথে সাথেই নিজেকে সামলে নেয়। এই বলে, উফ, এখন বুঝি আমি বড় গন্ডগোল করে ফেললাম। কিন্তু তাকাতেই দেখে আকারি ঘুমিয়ে পড়েছে। হালকা করে সে আবার ফিসফিসিয়ে বলে, তুমি সত্যিই অনেক কিউট, আর তার হাত ধরে শুজে পড়ে পাশে। মনে মনে কামনা করে, আশা করি সে কিছুই শোনেনি। কিন্তু পরদিন সকালে আকারি উঠে সবকিছু পুরোপুরি মনে রেখেই। পরে জিরো জানতে পারে আকারির সাথে সে এতটা অগ্রগতি করায় তাদের দম্পতিরও অ্যাঙ্ক এখন বড় হ্যাঙ্কে উঠে এসেছে। সে খুব খুশি হয়, কিন্তু আকারি তখন কিছু একটা নিয়ে চিন্তিত। জিরো যখন লিডার বোর্ড দেখতে পায় শিওরি আর মিনামির অ্যাঙ্ক নেমে গেছে একেবারে এর হ্যাঙ্কে। কয়েকদিন ধরে জিরো এই চিন্তায় ডুবে থাকে। একদিকে সে খুশি, কারণ শিওরি আর মিনামি ভালো করছে না, কিন্তু আবার ভাবে যদি সে আর আকারি মিলে চেষ্টা করুক, যদি শিওরির দম্পতির অ্যাঙ্ক না বাড়ে তাহলে কোনো লাভ নেই। এই সময়ে শিওরি এক ক্যাফেতে বসে আড্ডা দিচ্ছে তার দুই বান্ধবী সাচি আর নাতসুমির সঙ্গে। আকারিও তাদের সঙ্গে যোগ দেয়, কিন্তু মনোযোগ অন্যখানে।
তার বান্ধবীরা তাকে খুঁচাতে থাকে, বলে, নিশ্চয়ই মিনামিকে নিয়েই স্বপ্নে ডুবে আছো। আকারি সেটা অস্বীকার করে, কিন্তু তখন নাতসুমি মজা করে বলে, এই প্যানকেকটা তো রাজপুত্রের চুমুর মতো লাগে। আর এ কথায় আকারির মনে পড়ে যায় জিরোর সঙ্গে সেই আগের চুমু। সঙ্গে সঙ্গে তার গাল লাল হয়ে যায়। তার বান্ধবীরা খেপাতে থাকে, কিন্তু তারপর তারা একটু সিরিয়াসও হয়ে পড়ে। তারা বলে, শিওরি আর মিনামির সম্পর্ক এখন ভঙ্গুর হলেও যদি একবার মিনামি তার সাথে ভালোভাবে মানিয়ে যায়, তাহলে শিওরি সহজেই আবার মিনামিকে নিজের করে নিতে পারে। তখন কিন্তু তুমিই বাদ পড়ে যাবে। এদিকে জিরো অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আকারি তাকে মেসেজ করে বলে, আমি চাবি আনতে ভুলে গেছি, আমি ফিরলে দরজাটা খুলে দিও। জিরো বিরক্ত হয়, ভাবতে থাকে, ওর তো উচিত ছিল এখন আমার পাশে থাকা, যত্ন নেওয়া আর কিছু কাপল পয়েন্ট কামানো। ঠিক তখনই দরজার ঘণ্টা বাজে। জিরো ভাবে, নিশ্চয়ই আকারি, আর দরজা খুলে ফেলে। কিন্তু তার সামনে দাঁড়িয়ে আছে শিওরি, হাতে ওষুধ আর মনভরা যত্ন নিয়ে। জিরো বিছানায় ফিরে শুয়ে পড়ে আর ভাবতে থাকে, শিওরি এখানে কেন? শিওরি জানায়, আকারি তাকে পাঠিয়েছে জিরোর খোঁজ নিতে, যেহেতু সে নিজে বান্ধবীদের সঙ্গে বাইরে আছে। জিরো মনে মনে আকারিকে বলে, এই অ্যাসিস্টটা ছিল একদম স্বর্গীয়। শিওরি বের করে আনে একটা ঠান্ডা প্যাড, আর সেটা দেখে তার মনে পড়ে, একবার জিরোই তাকে সর্দি জ্বরে খুব যত্ন করেছিল। এবার সে নিজেই জিরোর কপালে সেটি আলতো করে রাখে, আর জিরো তার কোমল ব্যবহারে গলে যায়। তারপর শিওরি রান্নাঘরে চলে যায় কিছু বানাতে। কিন্তু যতই সে মিষ্টি আর যত্নশীল হোক না কেন, জিরোর মনের ভিতর টেনশনই কাজ করে। কারণ সে তো একসময় শিওরিকে ভালোবেসেছিল, আর সেই ভালোবাসার জবাবে পেয়েছিল একটা মজবুত ফ্রেন্ড জোন। হঠাৎ শিওরি নিয়ে আসে এক বাটি গরম খিচুড়ি। জিরো খেতে খেতে বলে, ওয়াও, দারুণ মোলায়েম আর আরামদায়ক। খাওয়া শেষে সে একটু চুপ করে থেকে বলে, আমি জানি তুমি আর মিনামির সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না। শিওরি কিছুক্ষণ চুপ থেকে স্বীকার করে, ইচ্ছে করত যদি তুমি আমার বর হতে, কারণ ছেলেদের সঙ্গে মিশতে আমি একদমই পারি না। জিরো তখন তার হাত ধরে বলে, আমি পাশে আছি, যাতে তোমার সম্পর্কটা সফল হয়। কিন্তু ঠিক তখনই সে নিজেকে পেছনে টেনে নেয়, লজ্জায় আর দ্বিধায় নিজেকে গুটিয়ে ফেলে। ভাবতে থাকে, আমার কথাগুলো কি একটু বেশি হয়ে গেল না? কিছুক্ষণ পর জিরো ঘুমিয়ে পড়ে। শিওরি তার পাশে বসে থাকে আর ভাবে সেই দিনটার কথা, যেদিন সে জিরোকে ফ্রেন্ড জোন করেছিল। আর আজও তার সেই সিদ্ধান্ত নিয়ে আফসোস হয়। সে ধীরে ধীরে জিরোর মুখের কাছে যায়, যেন চুমু দেবে, বাট মাঝপথেই থেমে যায়। সে ভাবে, আমি চাই আমার অনুভূতিগুলো ওর কাছে সত্যিকারের চেষ্টায় পৌঁছাক। সন্ধ্যায় আকারি বাসায় ফিরে সরাসরি বাথরুমে চলে যায় গোসল করতে। বাথরুমের দরজার ওপার থেকে জিরো তাকে বলে, ধন্যবাদ, তুমি শিওরিকে পাঠিয়েছিলে, যেন স্বপ্ন পূরণ হয়ে গেল। কিন্তু সাথে সে এটাও বলে, আমি চেষ্টা করব তোমার ভালো স্বামী হতে, যাতে আমরা একদিন আমাদের পছন্দের সঙ্গীর সাথে বদল করতে পারি। এই কথা শুনে আকারি যেন খুশি হওয়ার বদলে একটু বিরক্ত হয়ে যায়। কয়েকদিন পর হঠাৎ আকারি জিরোকে জেরা করতে শুরু করে, সব ছেলেরা কেন জানি না সবসময় শিওরি টাইপ মেয়েদের বেশি পছন্দ করে, আমার মতো কাউকে কেন নয়? জিরো উত্তর দিতে না চাইলে আকারি নাটকীয় ভঙ্গিতে তার বানানো খাবার সরিয়ে নিয়ে বলে, তোমার জন্য শুধু সাদা ভাত, যদি না কিছু পরামর্শ দাও। অবশেষে জিরো হাল ছেড়ে বলে, তাহলে মিনামির মন জয় করতে তুমি ওর জন্য একটা ভালো লাঞ্চবক্স বানাও। এরপরের কয়েকদিন জিরো আকারিকে লাঞ্চবক্স বানাতে সাহায্য করে, তাকে খাবার চেখে দেখে ফিডব্যাক দেয়। জিরো সব খাবারই দারুণ বলে, কিন্তু অমলেটটা একটু বেশি মিষ্টি হলে আরও ভালো হতো, এই পরামর্শ দেয়। আকারি রীতিমতো বলে ওঠে, না, মিনামির জিভটা একটু ম্যাচিওর। জিরো তখন বলে, তুমি যদি আমার কথা শুনবে না তাহলে জিজ্ঞেসই করছো কেন? আকারি জবাবে বলে, কমেন্ট কম করো আর হাত লাগাও স্কুলে, সাদাহারু কামো। জিরোর বন্ধু হিংসে ভরে দেখে জিরো খাচ্ছে আকারির বানানো খাবার। সে বিরক্ত হয়ে বলে, তুই তো একেবারে নরমপন্থী, প্রেমে হেরে বসে আছিস। ঠিক তখনই আয়নো পাশ দিয়ে যায় আর নিজের নাম শুনে থেমে যায়। আমার নাম নিলি কেন? দুজনেই গুছিয়ে কিছু বলার আগেই শুধু মাথা নিচু করে ক্ষমা চায়। এরপর আকারি আবার জিরোকে জিজ্ঞেস করে, লাঞ্চ কেমন ছিল? জিরো আবার বলে, খুব ভালো, শুধু অমলেটটা একটু মিষ্টি হলে আরও ভালো হতো। এই ছোট মন্তব্য থেকেই আবার এক নতুন ঝগড়ার সূত্রপাত হয়। ওদিকে কামো এখনও চুপচাপ দাঁড়িয়ে দেখছে, আর মনে মনে অভিশাপ দিচ্ছে, হায় এনিমে দেবতারা, কেন আমাকেই জিরোর জায়গায় বসালে না? তাছাড়া কে না চাইবে একজন টুস্কামি সান্ডের সুন্দরী আকারি প্রতিদিন সকালবেলা নিজের হাতে রান্না করে খাওয়াক। পরের সকাল জিরো রুম থেকে বেরিয়ে দেখে আকারি আগেই উঠে গিয়েছে আর হাসিমুখে মিনামির জন্য লাঞ্চবক্স বানাচ্ছে। হঠাৎ জিরোর পেট চো চো করে ওঠে। আকারি হেসে এক টুকরো বেঁচে যাওয়া অমলেট তার মুখের সামনে ধরে। জিরো একটু দ্বিধায় পড়ে, কিন্তু শেষমেশ খেয়ে ফেলে, আর খেয়েই বুঝে ফেলে এখনও সেই মিষ্টির ঘাটতি। তার মনে তখন একটা অদ্ভুত চিন্তা খেলে যায়, আমার স্ত্রী আকারি অন্য একজনের জন্য রান্না করছে, আর আমি নিজে ভালোবাসি অন্য কারো স্ত্রী শিওরিকে। এই অনুভূতিটা ঠিক যেন তার জিভে লেগে থাকা একটুকরো বিস্বাদ ও তিক্ত ডিম। শেষমেশ আকারি লাঞ্চবক্স বানানো শেষ করে তৈরি হয় সেটা পৌঁছে দিতে। সে যেভাবে সেজেছে জিরো দেখে অবাক হয়, আমার সঙ্গে থাকলে এত এলোমেলো, কিন্তু মিনামির জন্য নিজেকে সাজিয়ে তোলে একদম স্বপ্নের মতো। বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ আকারি পিছনে ফিরে বলে, তোমার ওই বিদায় চুমুটা আমাকে সাহস দিয়েছিল, এবার মিনামির জন্য আবার একটু সাহস দরকার। আরেকটা কিস দিবে? জিরো তো পুরো হকচকিয়ে যায়, কিন্তু ধীরে ধীরে সাহস সঞ্চয় করে এগিয়ে যায়। কিন্তু ঠিক তখনই ডোরবেল বাজে। দরজা খুলতেই শিওরি হাতে একটা হোমমেড আপেল পাই। সে জানায় মিনামি নাকি মিষ্টা খেতে পছন্দ করে, তাই সে নিজেই বানিয়ে এনেছে। আকারি সেটা শুনে মুহূর্তেই বোঝে সে ডিমে মিষ্টির ঘাটতি রেখে ভুল করে ফেলেছে। শিওরি তখন লাঞ্চবক্স দেখে জিজ্ঞেস করে,
তোমরা কোথাও পিকনিকে যাচ্ছ? পরে জিরো সেই ব্যর্থ লাঞ্চ খেতে খেতে আকারিকে সান্ত্বনা দিতে চায়। কিন্তু আকারি ভেঙে পড়ে, আমি এত কষ্ট করে রান্না করলাম, আর সেই খাবার একটুকরো আপেল পাইজের চেয়ে কম মূল্যবান হয়ে গেল। জিরো তখন তার মন ভালো করতে চায়, কিন্তু বলে ফেলে, তোমার সবচেয়ে মিষ্টি জিনিস হল তোমার গাল আর ওই দুধের মতো কোমলতা, যা যে কেউ একটু ছুঁয়ে দেখতে চাইবে। এই কথা মুখ থেকে বের হতেই জিরো নিজের ভেতরেই ঝাঁপ দেয়, আমার মুখে এসবেল কিভাবে? আকারি পুরোপুরি লাল হয়ে যায়, অভিমান, লজ্জা আর রাগে। সে রীতিমতো গর্জে ওঠে, তুমি আগে কখনো আমাকে এভাবে দেখেছ? জিরো তৎক্ষণাৎ অস্বীকার করে, কিন্তু আকারি তার দিকে ঝাঁপিয়ে পড়ে, মিথ্যাবাদী, তাহলে এবার আমি তোমাকে বুঝিয়ে দিই আসল স্বর্গের স্বাদ ঠিক কোথায় লুকানো। জিরো এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ে যায়, কিন্তু তখনই তার মনে পড়ে সেই আসল আকারিকে, যে আকারি তার সঙ্গে প্রতিদিনের ছোট ছোট মুহূর্ত ভাগ করে নেয়, যে হাসে, গম্ভীর হয়, আবার সহানুভূতিশীল। সে ধীরে ধীরে আকারিকে থামিয়ে দেয়, তুমি এমন কিছু করবে কেবল তখনই যখন সত্যিকারের কাউকে ভালোবেসে করবে। এই কথাটা আকারির মনে বাজে বজ্রপাতের মতো। সে অনুভব করে, এটা শুধু প্রত্যাখ্যান নয়, এটা যেন তার ভালোবাসার অপমান। আকারি তখন কষ্ট চেপে বলে, তাহলে চল, 1 মাসের জন্য আমাদের বিয়ের জীবনটা বন্ধ রাখি। সেই রাতের পর আকারি আর জিরোর মধ্যে পুরোপুরি নীরবতা নেমে আসে। দুজনেই কথা বলা বন্ধ করে দেয়, আর তাদের কাপল পয়েন্ট একদম তলানিতে নেমে যায়, মগকের অ্যাপ ক্যারিয়ারের চেয়েও খারাপ অবস্থায়। পরের মূল্যায়নে দেখা যায়, শিওরির পয়েন্ট বেড়ে গিয়ে সে উঠে যায় এর অ্যাঙ্কে। কিন্তু তারপরও সে জিরোর সঙ্গে জুটি বাঁধতে পারে না, কারণ জিরো আর আকারির স্কোর একেবারে এর অ্যাঙ্কে নেমে গেছে। বাথরুমে কামো জিরোকে ধরে জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে আসলে কি হয়েছে? জিরো থমকে গিয়ে নিজের ভুলগুলোর কথা ভাবে। সে যে কি পরিমাণ বোকামি করেছে, কতটা কষ্ট দিয়েছে আকারিকে। যখন সে তাকে জড়িয়ে ধরেছিল, তার মুখে এমন একটা কথা বলে ফেলেছিল যা পুরো মুহূর্তটাই নষ্ট করে দেয়। সে বুঝতে পারে, ওই মুহূর্তে তারা দুজনেই ভীত ছিল, কারণ সেটা তাদের দুজনেরই প্রথমবার। তারা কেউই জানত না কিভাবে সেই পরিস্থিতি সামলাতে হয়। পরে শিওরি জিরোকে আলাদা করে ডেকে নিয়ে কথা বলে, আকারির সঙ্গে কিছু একটা হয়েছে বুঝতে পেরে সে অনুরোধ করে, তোমার উচিত সবকিছু ঠিক করে ফেলা, আমি তোমার পক্ষে কথা বলবো। শিওরির এই সাহস জিরোকে হাসতে বাধ্য করে। সে যেন ভেতর থেকে একটুখানি আলো পায়, সবকিছু আবার ঠিক করার সাহস। সেই সন্ধ্যায় জিরো বাড়ি ফিরে দেখে আকারি আগের মতন খাবার বানিয়ে রেখে গেছে, কিন্তু তাতে উষ্ণতা নেই, না তাপমাত্রায়, না মনোভাবেও। জিরো চুপচাপ বলে, আমাদের একটু কথা বলা দরকার। আকারি তাকে নিজের ঘরে ডাকলেও ভেতরে গিয়েও চুপ করে থাকে। জিরো বরফ ভাঙার জন্য অদ্ভুত ভঙ্গিতে বলে, আসলে হ্যাঁ, আমি মাঝে মধ্যে তোমার দুধের মতো কোমল জিনিসগুলো নিয়ে কল্পনা করি। আকারির সাথে সাথে চাদরের নিচে লুকিয়ে পড়ে, যাও, সব ভুলে যাও, এসব আর মনে রেখো না। কিন্তু জিরো থামে না। সে বলে, আমি তোমাকে ফিরিয়ে দিইনি কারণ আমি তোমাকে অপছন্দ করি, বরং আমি চেয়েছিলাম তুমি এমন কারো সঙ্গে এসব শেয়ার করো যে তোমার মূল্য বোঝে, শুধু আবেগে ভেসে যাওয়ার জন্য নয়। তার গলা কেঁপে ওঠে, এই দূরত্বটা আমি আর সহ্য করতে পারছি না। আমি মিস করি আমাদের একসাথে খাওয়া, কথা বলা, আমরা যেন সত্যিকারের দম্পতির মতো ছিলাম। এরপর সে ধীরে ধীরে চাদর সরিয়ে আকারির মুখের দিকে তাকিয়ে বলে, আমি আবার তোমার স্বামী হতে চাই। তারা দুজনেই থেমে যায়। জিরো একটু পিছিয়ে আসে, ভয়ে হয়তো আবার কিছু ভুল করে বসবে, কিন্তু তখনই আকারি ধীরে ধীরে তার হাত নিজের গালে রেখে ফিসফিস করে, আমিও তোমাকে পছন্দ করি অনেক। মুহূর্তের আবেগে জিরো আকারির দিকে ঝুঁকে পড়ে চুমু দিতে যায়, কিন্তু ঠিক তখনই আকারি হেসে বলে, আরে না, আমি তো মজা করছিলাম। বেচারা জিরো পুরোপুরি গুটিয়ে যায় লজ্জায়। তবুও আকারি মুচকি হেসে বলে, স্বাগতম ফিরে, আমার স্বামী। কিন্তু জিরোর বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আকারি ছুটে যায় বারান্দায়। সে বুঝে উঠতে পারে না, এইমাত্র কি সে সত্যিই নিজের মনের কথা বলে ফেল। কয়েকদিন পর বাস্কেটবল প্র্যাকটিসে জিরো আকারির দিকে তাকিয়ে থাকতে পারে না, কিন্তু কামো সেটা ধরে ফেলে, ভেবে নেয় সে আসলে শিওরির দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই মিনামি দুর্দান্ত একটা 3 পয়েন্টার শট মেরে সবাইকে চমকে দেয়, একেবারে যেন বাস্কেটবলের স্টেফ কারি। আকারি আর শিওরি দুজনেই তাকিয়ে থাকে তার দিকে বিস্ময়ে। আর জিরো, সে চুপচাপ দাঁড়িয়ে থাকে, একজন পরাজিত মানুষের মতো। পরে আকারির বান্ধবীরা একটা গুজব নিয়ে আলোচনা করে, শিওরি আর মিনামি নাকি নিজেদের বর্তমান জুটিতেই থাকতে চায়। আকারি সেটা শুনে চুপ করে যায়, কিন্তু সে এখনও আশা ছাড়ে না। একই খবর যখন কামো জিরোকে জানায়, সে হতাশ হয়ে পড়ে। কামো ঠাট্টা করে বলে, শিওরি এমন একজনের সঙ্গেই মানায়, যেমন মিনামি, না যে তোমার মতো। জিরোর মনে তখন কল্পনার ঝড়। মিনামি যেন সাহসী এক নাইট, দানব মারছে, সবাই তাকে প্রশংসায় ভাসাচ্ছে। আর শিওরি আর আকারি দুজনেই যেন তার জীবনের রানী হয়ে যাচ্ছে। আর জিরো, সে দাঁড়িয়ে আছে পেছনে, একেবারে পাত্তাবঞ্চিত এক সাইড চরিত্র। ঠিক তখনই শিওরি এসে জিরোকে জিজ্ঞেস করে, তুমি এত মন খারাপ করে আছো কেন? জিরোর মনে হয় সে যদি বলেই দেয় যে এই কষ্টের কারণ আসলে শিওরি, তবে কি হবে। সে একটু ঘুরিয়ে জিজ্ঞেস করে, তুমি কি সবসময় মিনামির সঙ্গেই থাকতে চাও? অন্যদিকে জিমে আকারি সরঞ্জাম পরিষ্কার করছিল। হঠাৎই মিনামি পেছন থেকে এসে তাকে চমকে দেয়। সে একটু পিছিয়ে গেলে ওপর থেকে একটা বাক্স পড়ে যায়, কিন্তু মিনামি তা ধরে ফেলে, আর নিজেদের অজান্তেই তারা দুইজন পড়ে যায় একে অপরের উপর। আকারির হৃদস্পন্দন বেড়ে যায়। সে অনুভব করে, হ্যাঁ, তার ভেতর এখনও মিনামির জন্য অনুভূতি আছে। মিনামি উঠে যাওয়ার সময়
আকারি সাহস করে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই শিওরির সঙ্গেই থেকে যেতে চাও? মিনামি একটু থেমে বলে, হ্যাঁ তো। এই একটা কথাই আকারির সব ভেঙে দেয়। তার চোখ দিয়ে টুপটাপ অশ্রু ঝরতে শুরু করে। মিনামি সেটা দেখে জিজ্ঞেস করে, তুমি কাঁদছ? আকারি মুখ ঘুরিয়ে নেয়, না, শুধু ধুলা ঢুকে গেছে চোখে। কিন্তু মিনামির চোখে তখন কিছু একটা বদলে গেছে। সে আকারির চোখের দিকে গভীরভাবে তাকায়, আর আকারি নিজেকে আর ধরে রাখতে পারে না। ওদিকে কামো, যে তখন পরিষ্কার করছিল, এই পুরো দৃশ্য দেখে ফেলে। মিনামি আর আকারির চুম্বন। এদিকে জিরো তখন শিওরিকে জিজ্ঞেস করতে চায়, তুমি কি জুটি বদল করে আমার সঙ্গে থাকতে চাও? ঠিক তখনই কামো এসে পুরো মুহূর্তটা ধ্বংস করে দেয়। কিন্তু তার কিছু বলার আগেই মিনামি আর আকারি একসাথে সেখানে এসে দাঁড়ায়। জিরো যখন আকারির চোখে চোখ রাখতে চায়, সে চোখ নামিয়ে নেয়। স্পষ্টতই কিছু লুকাচ্ছে। কামো তখন এক প্রকার হাওয়া হয়ে যাওয়ার চেষ্টা করে। এই অস্বস্তিকর পরিবেশ থেকে পালাতে চায়, কিন্তু শরীর নড়ে না। মিনামি তাকে ডেকে বলে, এই নাও জিমের চাবি। তার সেই মেনলি আচরণে কামো এতটাই হতবাক হয় যে নিজের পছন্দ নিয়েও একটু সন্দেহে পড়ে যায়। এরপর মিনামি শিওরিকে নিয়ে চলে যায়, আর জিরো থেকে যায় আকারির অপরাধী মুখের সামনে চুপচাপ দাঁড়িয়ে। কিন্তু কিছু বলার আগেই আকারি পেছন ফিরে হেঁটে চলে যায়। পরের দিন জিরো জানতে পারে আকারি অসুস্থ। সে ঠিক করে তাকে দেখতে যাবে। ঠিক তখনই কামো আসে আর বলে, আমি কাল রাতে সব দেখেছি। আকারি আর মিনামির চুমু। জিরো অবাক হয়ে যায় না। সে ঠান্ডা গলায় বলে, ঠিক আছে, আমি ঠিক আছি। কিন্তু তার চোখ, তার মুখের অচঞ্চলতা বলে দেয় সে একদমই ঠিক নেই। পরে জিরো আকারির বাসায় যায়। আকারি তখন সোফায় শুয়েছিল। জিরো পাশে বসে বলে, সে জানে মিনামির সাথে ঠিক কি ঘটেছিল। চোখে কষ্টের ছাপ নিয়েও সে বলে, তুমি যদি সত্যি ওকে পেতে চাও, আমি তোমার পাশে আছি। তখন হঠাৎ করেই আকারি হেসে ওঠে। সে জানায় মিনামি আসলে তাকে চুমু দেয়নি। সে শুধু চোখ থেকে ধুলা সরিয়ে দিচ্ছিল। আসলে আকারি মন খারাপ করেছে কারণ মিনামি জুটি বদল করতে রাজি হয়নি। আর তখনই সত্যিটা আকারির উপর ভর করে যেন একটা ট্রাক এসে ধাক্কা দিল। মিনামি তাকে প্রেমের চোখে দেখে না। এই অনুভূতিতে সে ভেঙে পড়ে কান্নায় ভেসে যায়। জিরো তাকে তুলে ধরে আকারির মুখটা দেখতে চায়। কিন্তু আকারি লজ্জায় কেঁপে ওঠে, কারণ সে চায় না জিরো তাকে এমন দুর্বল অবস্থায় দেখুক। তবুও জিরো তাকে জড়িয়ে ধরে নির্বে শক্ত করে। আকারি তখন কাঁদতে কাঁদতে জিরোর বুকে মাথা রাখে। আর তারা দুজন সেইভাবেই বসে থাকে যতক্ষণ না সন্ধ্যা নামে। পরে আকারি যখন গোসল করছিল, জিরো নিজের ভাবনায় ডুবেছিল। আমি কি সত্যিই তাকে এত কাছ থেকে জড়িয়ে ধরেছিলাম? ঠিক তখনই আকারি বেরিয়ে আসে। গায়ে জিরোর বড় একটা টি শার্ট। আর সেই চেহারা দেখে যে কেউ অবাক হয়ে যাবে। সে একটা আইসক্রিম বার বের করে চুষতে শুরু করে। জিরোর মন তখন দুলে ওঠে কিছু সাদা ভাবনায়। আকারি আরও কাছে এসে বসে। জিরো লাজুকভাবে বলে, তুমি এমন করো না, মাথা ঠিক রাখতে পারছি না। কিন্তু আকারি পিছিয়ে না গিয়ে উল্টো হাসতে হাসতে বলে, তোমার নিজেরই তো মাথা গরম হয়ে গেছে ওই আইসক্রিমের মতো। হঠাৎ করেই আকারি জানায় সে মিনামিকে চুমু দেয়নি, কারণ আমি এত সহজে কাউকে কিছু দিই না। তারপর কোনো পূর্বাভাস ছাড়াই সে জিরোর হাত ধরে মুখ ঘুরিয়ে নেয় নিজের দিকে আর চুমু দেয়। লজ্জায় মুখ লাল হয়ে যায়, কিন্তু মনের কথা লুকায় না। সে বলে, তুমি ছিলে আমার প্রথম চুমু, প্রথম ছোঁয়া, প্রথম অনুভব। দুজনেই তখন ঘাবড়ে যায়। আকারি তাকে বকতে চায়, তুমি আমায় চুমু দিলে কেন? কিন্তু জিরো তখন ভেতরে ভেতরে উথলে উঠছে। এই যে আকারির জীবনে সে প্রথম, এটা তাকে অদ্ভুত এক আনন্দে ভরিয়ে দেয়। কয়েকদিন পর স্কুলে যাওয়ার আগে আকারি জিরোর টাই ঠিক করে দেয়। জিরো ওর দিকে তাকিয়ে থাকে, ভাবতে থাকে যদি সত্যিই আকারি তার স্ত্রী হতো। আকারি তখন বলে, তাকিয়ে আছো কেন? চেস্টের দিকে না তাকালেই হয়। কিন্তু পরক্ষণেই নরম হয়ে জড়িয়ে ধরে জিরোকে। সাবধানে যেও স্কুলে। জিরোও তাকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু আকারি হঠাৎ পিছু হটে লজ্জায় পালিয়ে যায়। স্কুলে জিরো শিওরির সঙ্গে দেখা করে, যে তখন ক্লাসরুম পরিষ্কার করছিল। যদিও ওর পালা ছিল না। জিরো জিজ্ঞেস করে, তুমি এটা করছো কেন? শিওরি বলে, মেই আমাকে অনুরোধ করেছে যেন আমি তোমার সঙ্গে সময় কাটাতে পারি। জিরোর মন ভালো হয়ে যায়। শিওরিও খুশি, যদিও সে সেটা লুকায়। মেই স্পষ্টতই এই পরিস্থিতিটা তৈরি করেছিল যাতে শিওরি তার পছন্দের ছেলেটার সঙ্গে সময় কাটাতে পারে। পরে মেই শিওরিকে ঠাট্টা করে, তুমি এতটা সময় পেলে একটা চুমু দিতেও পারলে না? সে বলে, তাড়াতাড়ি কিছু করো, না হলে আকারি তাকে নিজের করে নেবে। অন্যদিকে জিরো আর আকারি একসাথে ক্লাসরুম পরিষ্কার করছিল। তাদের মাঝে অতীতের স্মৃতি থাকলেও সবকিছু যেন অস্বস্তিকর হয়ে গেছে। এর মাঝে আকারি বান্ধবীদের সঙ্গে ক্যাফেতে আড্ডা দিচ্ছিল। তারা মজা করে বলে, জিরো তো বুঝি তোমার হবু বর হয়ে যাচ্ছে, একদিন মিনি জিরো নিয়ে ঘুরবে তুমি। আকারি হেসে উড়িয়ে দেয়, না না, আমি এখনও মিনামিকেই ভালোবাসি, আর কাউকে না। কিন্তু আড্ডার পর সে একা বেরিয়ে পড়ে জিরোকে খুঁজতে। শেষমেশ সে দেখে জিরো আর শিওরি একসাথে, দুজনেই হাসছে। খুব স্বাভাবিক, খুব সুন্দর একটা দৃশ্য। আকারি চুপচাপ লুকিয়ে পড়ে দূর থেকে তাকিয়ে থাকে, আর ভেতরটা মোচড়াতে থাকে। সে আর কিছু না বলে পেছন ঘুরে চলে যায়, জিরো আর শিওরিকে একা রেখে। ঠিক তখন শিওরি ব্ল্যাকবোর্ড পরিষ্কার করছিল। সে হঠাৎ জিরোকে বলে, চোখ বন্ধ করো, সামনে ঝুঁকে পড়ো। জিরো লাজুকভাবে ভাবে, এই বুঝি একটা চুমু? কিন্তু শিওরি শুধু কাঁধ থেকে ধুলা ঝেড়ে দেয়। জিরো তখন ভীষণ হতাশ হয়।
শিওরি নিজেও বুঝতে পারে সে ভেতরে ভেতরে চুমু দিতে চেয়েছিল, কিন্তু সাহস পেল না। সে নিজের ওপর রেগে যায়। আমি কেন এত ভীতু? সেই রাত বারান্দায় দাঁড়িয়েছিল জিরো। তখন আকারি এসে পাশে বসে, হাতে এক গ্লাস গরম দুধ। তারা দুজন চুপচাপ তাকিয়ে থাকে রাতের তারা ভরা আকাশের দিকে। আকারি হঠাৎ বলে, জানো, আমার নাম আকারির মানে আলো, ঠিক যেমন ওই তারাগুলো। তারপর ধীরে বলে, তুমি কি এখন থেকে আমাকে আমার নাম ধরে ডাকবে? কিন্তু জিরো একটু থমকে যায়। সে বলে, তার নিজের নাম আকারির মতো কুল না। আকারি তখন তাকে নিয়ে মজা করে, তুমি এত লাজুক কেন? অবশেষে একটু সাহস করে জিরো বলে ওঠে, আকারি। এই মুহূর্তটা এতটা ঘনিষ্ঠ আর আবেগভরা ছিল যে জিরো নিজেই লজ্জায় কুকরে যায়, যেন একদম ক্রিঞ্জি কিছু বলে ফেলেছে। কিন্তু হঠাৎ আকারি ভেঙে পড়ে, ওর গাল লাল হয়ে যায় আর ধীরে বলে, আবার বলো না আমার নামটা, একটু নরম করে। জিরো না করে, কিন্তু আকারি জিদ করে বসে, তুমি যদি শুধু আমার নাম না বলো আর আমি তোমারটা বলি, তাহলে কেমন অদ্ভুত লাগে না? এই আবেগঘন মুহূর্তেই সে হঠাৎ বলে ফেলে, কারণ আমি তোমাকে ভালোবাসি বলেই তো ডাকি। দুজনেই চুপ। আকারি হঠাৎ বুঝে ফেলে সে কি বলেই ফেলল। লজ্জায় গাল লাল করে ছটপট বলে, মানে ওই নকল বউ হিসেবে বলেছি। তারপর দৌড়ে নিজের রুমে ঢুকে পড়ে মুখ ঢেকে ফেলে লজ্জায় ডুবে যায়। পরদিন শিক্ষক জানান, প্রতিটি জুটি এখন অংশ নেবে একাডেমিক এক্সামে, যেখানে দেখা হবে তাদের সামঞ্জস্য। জিরো নিশ্চিত মিনামি আর শিওরি ভালো করবে, কিন্তু নিজের আর আকারির নিয়ে সে মোটেও আত্মবিশ্বাসী না। তখন হঠাৎ মনে পড়ে, সে তো জানেই না আকারি পড়াশোনায় ভালো কিনা। তাই স্কুল শেষে জিরো তাকে স্টাডি সেশনের জন্য আমন্ত্রণ জানায়। কিন্তু আকারি বলে, তার আগে থেকেই প্ল্যান আছে। সে যাবে বন্ধুরা নিয়ে করাওকে, আর সেখানে থাকবে অন্য স্কুলের কিছু ছেলে, যারা নাকি বিশেষভাবে আকারিকে আমন্ত্রণ জানিয়েছে। এই কথা শুনে জিরো বের করে তার গোপন অস্ত্র, নিজস্ব ক্যারিশমা। সে বলে, আমারও তোমাকে দরকার, আমার পাশে। এই লাইনটা শুনেই আকারি থেমে যায়। শেষমেশ সে রাজি হয়, যদিও মুখ দেখে বোঝা যাচ্ছিল পড়াশোনার চেয়ে সে কিছুতেই আগ্রহী না। ওদিকে শিওরি পড়াশোনা করছিল তার বেস্টি মেয়ের সঙ্গে। মেয়ে একটুও দেরি না করে আবার শুরু করে ঠাট্টা। চুমু দিতেও পারলে না, হায় রে। কিন্তু শিওরি যখন তাকে একটা কঠিন অঙ্ক বুঝিয়ে দেয়, মেই বলে, ঠিক আছে, এবার আমি তোমাকে শেখাব এমন কিছু কৌশল, যাতে জিরো নিজে এসে তোমার পায়ের নিচে বসে পড়বে। এদিকে জিরো আর আকারির স্টাডি সেশন একদমই ভালো চলছে না। আকারি বারবার বিভ্রান্ত হচ্ছে, কারণ সে সন্দেহ করছে জিরোর এই পড়ার উৎসাহ শুধু শিওরির সাথে জুটি বদলের জন্য। তখনই আকারি একদম মোড় ঘুরিয়ে দেয়। সে হঠাৎ সিরিয়াস হয়ে বলে, চলো মানব শরীরবিদ্যা বাস্তব অভিজ্ঞতায় শিখি। জিরো একদম থেমে যায়, মাথা ঘুরতে থাকে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। সে বুঝতে পারে আকারি ইচ্ছে করে পড়া থেকে পালাতে চাইছে। তাই জিরো কৌশল বদলায়। সে আকারিকে বলে, তুমি তো আসলে অনেক বুদ্ধিমান, তুমি কিছু প্রশ্ন একদম ঠিকঠাক উত্তর দিয়েছ। এই কথা শুনে আকারির মন বদলে যায়। জিরোর প্রশংসায় উৎসাহ পেয়ে সে এবার মন দিয়ে পড়াশোনা করতে রাজি হয়। কয়েক ঘণ্টা পরে তারা অবশেষে স্টাডি শেষ করে। জিরো তখনও আকারিকে প্রশংসা করতে থাকে, তাকে মোটিভেট করতে। আকারি কৃতজ্ঞভাবে বলে, ধন্যবাদ স্যার। আর এই কথা শুনে জিরোর পুরো মন ভেঙে গলে যায়। তখনই আকারি মজা করতে শুরু করে। সে একটার পর একটা নাম ধরে ডাকে, বিগ বস, ভালো ছেলেটা, ডার্লিং, শুধু জিরোকে লজ্জায় ফেলার জন্য। জিরো তখন রীতিমতো চেয়ারে গলে যাওয়ার অবস্থা। শেষমেশ আকারি আচমকা ঝাঁপিয়ে পড়ে জিরোর ওপর। সব কিছু ওলটপালট হয়ে যায়। আকারি জিরোকে এমন অবস্থায় ফেলে যেখান থেকে পিছু হটা কঠিন। ঠিক তখন তারা দুজনে পিছু হটে, কিন্তু ততক্ষণে জিরো পড়ে গেছে আকারির ওপর। একটা ভুল ভঙ্গি, একটাই মুহূর্ত, আর তারা মুখোমুখি হয়ে যায় হৃদয়ের ধুকপুকানিতে ভেসে। আকারি ঘাবড়ে গিয়ে বলে, এই দুষ্টামি বন্ধ করো তো। কিন্তু এবার জিরোর মধ্যে কিছু একটা বদলে গেছে। সে আর চুপ করে থাকেনি, সে হঠাৎই পাল্টে যায়, হয়ে ওঠে আগ্রাসী। আকারি ভয় আর লজ্জার মিশ্র অনুভূতিতে চেষ্টা করে শান্ত থাকার, কিন্তু জিরোর চোখে এক অন্যরকম তীব্রতা। সে ধীরে ধীরে আকারিকে ছুঁয়ে দেয়, আর আকারি অবাক হয়ে চিৎকার করে ওঠে। পুরো পরিবেশে যেন হঠাৎ আগুন লেগে যায়। কিন্তু ঠিক যখন মনে হচ্ছিল এনাইম ইতিহাসের এক রোমাঞ্চকর মুহূর্ত আসতে চলেছে, আকারি হঠাৎ বলে, তোমার নাক তো রক্ত পড়ছে। ক্লাসিক। মুড একদম শেষ। আকারি হেসে ফেলে, আর জিরো লজ্জায় পড়ে আত্মপক্ষ সমর্থন করে। এরপর সে আকারিকে জিজ্ঞেস করে, তুমি আজ সারাদিন এত অদ্ভুত আচরণ করছো কেন? আকারি স্বীকার করে, কারণ জিরোকে দেখে মনে হচ্ছিল সে সব করছে শুধু শিওরির জন্য। কিন্তু জিরো তাকে চমকে দেয়। সে বলে, আমি এটা করছি যাতে তুমিও মিনামির সঙ্গে জুটি হতে পারো। আকারির মুখ থেমে যায়। তার মনে একটা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, যদি সত্যি আমরা অ্যাঙ্কে পৌঁছে যাই, তাহলে তো এই ভুয়া দাম্পত্য শেষ হয়ে যাবে। আর কখনো সে জিরোকে বাসায় স্বাগত বলতে পারবে না। আর কখনো তাদের জামাকাপড়ে থাকবে না একই সাবানের গন্ধ। আর কখনো তারা স্বামী স্ত্রী হয়ে অভিনয় করবে না। সেই রাতে আকারি চুপচাপ নিজের জামাকাপড় জড়িয়ে ধরে নাকের কাছে আনে, আর গভীরভাবে শ্বাস নেয়। তাদের এই অস্থায়ী সংসারের শেষ সুবাসটা ধরে রাখতে চায়। পরদিন সকালে জিরো যখন আকারির সঙ্গে দেখা করে, আকারি তাকে আর জিরো বলে ডাকে না, ডাকে তার পদবি ধরে, জাকুজা। সারাদিন সে আগের মতোই সব কাজ করে,
একজন আদর্শ ঘরোয়া স্ত্রী রমতো, কিন্তু নামের বদলটা বজায় রাখে। জিরোর চোখে স্পষ্ট এই বদলটা কেমন যেন খোঁচা দিচ্ছে। স্কুলে জিরোর মাথা থেকেও বের হয় না ব্যাপারটা। ক্লাসের কমেডি কিং তাকে মজা করে বলে, এইসব নিয়ে এত ভাবিস কেন রে ভাই? তারপর হঠাৎ তারা দেখে মেয়েকে একটা মেয়ে প্রেম প্রস্তাব দিচ্ছে, আর মেয়ে সেই প্রস্তাব নাকচ করে দেয়। মেয়েটি কান্নাভেজা চোখে অনুরোধ করে, কমপক্ষে একবার আমার নাম ধরে ডাকো। মেয়ে যখন মেয়েটার নাম ধরে ডাকে, জিরোর বুকের ভেতরে কিছু একটা নাড়া দেয়। সে হঠাৎ মনে পড়ে, আকারিও তো একদিন বলেছিল, আমার নামটা ডাকো না জিরো, নিজের মুখে। তখন তার মনে হয়েছিল আকাশের তারা যেন এক মুহূর্তে জ্বলে উঠেছে। এখন সেই স্মৃতি মাথায় রেখে জিরো সিদ্ধান্ত নেয়, এটা এবার পরীক্ষা করে দেখতে হবে। বাসায় জিরো যখন গোসলের প্রস্তুতি নিচ্ছিল, আকারি হঠাৎ এসে জড়িয়ে ধরে। সে তখনও টোপলেস। আকারি খুশি হয়ে বলে, রেজাল্ট চলে এসেছে, আমরা 8ম স্থান পেয়েছি। জিরো আনন্দে লাফায়, কিন্তু তখনও বলে, আমাকে একটু গোসলটা শেষ করতে দাও তো। পরের দৃশ্যে আকারি জিরোর চুল শুকিয়ে দিচ্ছে। তখনই জিরো চেষ্টা করে তার পরিকল্পনা। সে ধীরে বলে, আকারি। আকারি থমকে যায়, গাল লাল হয়ে যায়, কিন্তু সেও ফিরে ডাকে, জিরো। জিরো আবার বলে, আকারি। আকারির হাসি আরও বড় হয়। সে খুশিতে চিৎকার করে ওঠে, লজ্জায় চোখ নামিয়ে ফেলে। সে কাছে এসে বলে, আরও বলো না প্লিজ, আমার নামটা, যতক্ষণ না এই সংসারটা শেষ হয়ে যায়। ওদিকে মেয়ে দেখে যে আকারি আর জিরো 8ম স্থানে এসেছে। সে শিওরিকে জানায়, তোমার সময় ফুরিয়ে আসছে, এখনই কিছু করতে হবে। হঠাৎ এক বল এসে শিওরির মাথায় লাগে। সোজা নিয়ে যাওয়া হয় হাসপাতালেই। মেয়ে সুযোগ দেখে সে জিরোর কাছে গিয়ে বলে, তুমি একবার শিওরিকে দেখে এসো। জিরো অবাক হলেও মেয়ে তাকে কিছু পাউরুটি আর পানীয় দেয় শিওরির জন্য। তাহলে সে রাজি হয়। শিওরি তখন মেয়ের মেসেজ পায়, জিরো আসছে। সে তাড়াতাড়ি নিজেকে গুছিয়ে নেয়, চুল ঠিক করে, মুখে হালকা হাসি, কারণ তার সামনে আসছে সেই মানুষ যাকে সে গোপনে ভালোবাসে। জিরো যখন আসে, শিওরি আনন্দে তাকায়, কিন্তু জিরো যখন খাবার দেয়, শিওরি খেয়াল করে, এগুলো তো মিনামিও একবার দিয়েছিল। জিরোর মুখ থেকে সে বুঝে ফেলে, মিনামি আসলে তার ভালোবাসার মানুষ। শিওরি হালকা হেসে বলে, তুমি আর আকারি অনেক কাছে চলে এসেছ। জিরো তখন বলে, তেমন কিছু না, আমরা তো প্রায়ই ঝগড়া করি। তখনই শিওরি ধীরে বলে ফেলে, আমি চাই আমি তোমার স্ত্রী হই, আমি ওর জায়গায় থাকি। তারপর শিওরি আবেগমাখা কণ্ঠে বলল, আমার মতো কেউ আকারির মতো মজবুত ও পরিপক্ক নয়, আমি তো এখনও কাউকে চুমু পর্যন্ত দিইনি। হঠাৎ সে জিরোর কাছে অনুরোধ করল, আমাকে চুমু দেওয়ার অনুশীলনে সাহায্য করো। জিরো প্রথমে একটু দ্বিধাগ্রস্ত হলেও সে রাজি হয়ে যায়, কারণ সে এ সুযোগ হারাতে চায় না শিওরির সঙ্গে একটু কাছাকাছি আসার জন্য। ঠিক যখন তাদের চুমু হতে চলল, শিওরি পিছনে সরে আসতে চাইল, বলল, আমি প্রস্তুত নই। ঠিক তখনই সাচি এসে পৌঁছায় ঘুমানোর জন্য। দরজার কাছে জিরো আর শিওরির জুতা দেখে সে সন্দেহ করে, কিছু একটা তো হচ্ছে। সে চুপচাপ চলে যায়, আর জিরো পড়ে থাকে শিওরির উপর, গভীর চুমুতে মগ্ন। জিরো দ্রুত উঠে দাঁড়ায়, কিন্তু শিওরি বলে, কোনো সমস্যা নেই। সে লজ্জায় যায়, আর জিরো চলে যায়। ওদিকে আকারি ফোনের বার্তা অপেক্ষা করছে। সাচি আকারিকে বলে, আমি তো দেখেছি ওর মাথার কাছে কেউ বিছানায় ঝাঁকুনি দিচ্ছিল। হঠাৎ আকারির ফোনে জিরোর মেসেজ আসে, আমি শিওরিকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। আকারির মনে হয় শিওরির সঙ্গে জিরোর ওই মুহূর্তটাই হয়তো পাইপ পোতা ছিল। পরবর্তীতে আকারি একা ক্যাফেতে বসে থাকে, যেখানে ম্যানামি কাজ করে। ম্যানামি আকারিকে দেখে, কিন্তু বেশি খেয়াল দেয় না, কারণ বুঝতে পারে আকারি জিরো আর অন্য মেয়ে নিয়ে চিন্তিত ও দুঃখে আচ্ছন্ন। নিজের বাড়ির সামনে এসে আকারি থমকে দাঁড়ায়। সে বুঝতে পারে জিরো আর শিওরির ঘটনায় হয়তো আমি জিরোর এমন একটা দিক দেখব যা ও শুধু শিওরির কাছে দেখিয়েছে, আর আমি কখনো দেখব না। আকারি বাসায় ঢোকে আর দেখতে পায় জিরো সোফায় শুয়ে আছে, চাপা জামাকাপড়ের মাঝে। তখন সে লক্ষ্য করে স্ন্যাক্স আছে তার কাছে। বুঝতে পারে জিরো তাকে অপেক্ষা করছিল। আকারি ধীরে ধীরে সব জামা কাপড় খুলে ফেলে, আর জিরোর ওপরে শুয়ে পড়ে, চায় ও জেগে উঠে তাকে ভালোবাসা প্রকাশ করুক, আর প্রার্থনা করে শিওরির সঙ্গে যা হয়েছে তা সত্যি না হয়ে থাকুক। আমি চাই না জিরো আমাকে ছেড়ে যাক। পরদিন সকালে জিরো উঠে দেখল আকারি তার পাশে নগ্ন অবস্থায় শুয়ে আছে। যখন সে এ কথা বলে, আকারি শান্ত স্বরে নিজেকে ঢেকে নেয়। জিরো তখন প্যানিক শুরু করে, কারণ গত রাতের কিছুই মনে নেই তার। আকারি এ সুযোগ নিয়ে তাকে ঠাট্টা করে, তুমি কি বোকার মতো গত রাত জেগে আমাকে ক্যাপত করেছিলে, আর আমরা প্রায় সোফা ভেঙে ফেলতাম। জিরো খারাপ বোধ করে, আর আকারি জিজ্ঞেস করে, গোটা রাত তোমার প্রথম অভিজ্ঞতা ছিল তো? জিরো হ্যাঁ বলে। এতে আকারি একটু স্বস্তি পায়, তাহলে শিওরিকে তুমি পাইপ পোতা করনি। কিন্তু তারপর সে মেনে নেয়, একটু আগেও সে মিথ্যা বলেছিল। যা শুনে জিরো রাগ হয়, মনে হয় সে ঠকেছে। আকারি কান থেকে নিজের বিরক্তি প্রকাশ করে, আমার তো জানা ছিল তোমার গভীর মনে শিওরির সঙ্গে থাকতে ভালো লাগে আমার চাইতে। পরবর্তীতে শিওরিকে দায়িত্ব দেওয়া হয় আবর্জনা ফেলার, কিন্তু সে বুঝতে পারে একা এটা করা সম্ভব নয়। তখন সাচি আর নাটসুমি এসে দেখল কাজটা বেশ ভারী, তাই তারা সাহায্যের পরিকল্পনা করে। জিরো আর আকারি তখন হেঁটে যাচ্ছে। মেয়েরা তাদেরকে ডেকে বলল, আসো দেখাও তোমাদের দক্ষতা। কাজ ভাগ করা হয়, জিরো আর শিওরিকে একসাথে দিয়ে
কিন্তু শিওরি চায় সাচির সঙ্গে জুটিবদ্ধ হতে। শিওরির জিরোর প্রতি আচরণ দেখে সাচি বুঝতে পারে কিছু একটা চলছে। অন্যদিকে আকারি আর তার বন্ধুরা একসাথে আড্ডা দেয়। তারা জিজ্ঞেস করে জিরো সম্পর্কে তার অনুভূতি কি। আকারি সরাসরি কিছু বলে না, কিন্তু সবাই জানে আকারির মনে জিরোর জন্য বিশেষ কিছু অনুভূতি জন্মেছে। আকারির মন দ্বিধায় ভরা। জিরো নাকি মানামির মধ্যে তাকে কে বেছে নিতে হবে বুঝতে পারে না। তার বন্ধুরা উৎসাহ দেয়, নিজেকে সময় দাও, নিজের সত্যিকারের অনুভূতির মুখোমুখি হও। আকারি বাসায় ফিরে যায়, আর সাচি ও নাৎসুমি শিওরির সঙ্গে দেখা হওয়া ঘটনাটা নিয়ে আলোচনা করে। তারা চিন্তিত, যদি আকারি অনেক দেরি করে শিওরি জিরোর মন জয় করে নিতে পারে। তারা সিদ্ধান্ত নেয় আকারিকে তার অনুভূতির মুখোমুখি করাতে একটা পরিকল্পনা দরকার। ফুলঝুরির মেলা বা আতশবাজির পোস্টার দেখে তারা বুঝতে পারে কি করতে হবে। কয়েকদিন পর মেয়েরা আকারিকে মেলায় ডাকে, আর আকারি জিরোর কাছে সাহায্য চায় নিজের ইউচ্যাঠা পরানোর জন্য। আমি মানামির জন্য সুন্দর দেখাতে চাই। জিরো সাহায্য করে ইউচ্যাঠা পরাতে। তখন আকারি বারবার মানামির কথা তুলে ধরে, যা জিরোর মনকে ঈর্ষান্বিত করে তোলে। তারপর আকারি জিরোর কাছে ইউচ্যাঠার প্যাটার্ন তৈরি করার অনুরোধ করে। জিরো রিবন বানাতে চায়, কিন্তু আকারি বলে মানামি হয়তো অন্য ধরনের প্যাটার্ন পছন্দ করবে। জিরো তার হাত আকারির পিঠে রাখে প্যাটার্ন করতে। আকারি গভীর নিঃশ্বাস নেয়, তাদের মধ্যে টানাপোড়েন স্পষ্ট। আকারি মেলায় পৌঁছায়, নিজেকে মানামির বিরুদ্ধে উঠতে প্রস্তুত মনে করে। তার বন্ধুরা তাকে উৎসাহ দেয়, চলো মানামির সঙ্গে মুখোমুখি হও, যাতে তুমি আর ও একসঙ্গে থাকতে পারো। সব কিছু সত্ত্বেও আকারি নিজেকে বোঝায়, আমি মানামিকে ভালোবাসি। কিন্তু যতবারই সে ভাবতে থাকে, জিরো যেন পাশে এসে দাঁড়ায় তার কল্পনায়। ঠিক তখন মানামির বন্ধুরা আসে খারাপ খবর নিয়ে। কাজের জন্য মানামি মেলায় আসতে পারছে না। সাচি রেগে যায়, কারণ সে আকারিকে বচন দিয়েছিল, তোমার জন্য আমার একটা সুযোগ থাকবে। একজন ছেলে তেরাপন ক্ষমা চেয়ে আকারিকে খুশি করার চেষ্টা করে, কিন্তু সাচি তাকে ঠেলে সরিয়ে দেয়। চেষ্টা করলে তোমার উইলি কাটা হবে। মানামি না থাকার কারণে আকারি একা মেলায় ঘোরে, স্মরণ করে কত পরিশ্রম করেছে সুন্দর দেখানোর জন্য। দুঃখ না পেয়ে বরং কিছুটা স্বস্তি পায়। মানামি এখানে নেই, তার হাতে জিরো তৈরি করা ইউচ্যাঠা। সে ভয় পাচ্ছে, মানামি আর জিরো দুজনেরই আমার জন্য কোনো প্রকৃত অনুভূতি নেই। হঠাৎ যেন কোনো খারাপ ভাগ্য। আকারি দেখতে পায় মানামিকে মেলায়, কিন্তু সে একা নয়, শিওরির সঙ্গে আছে। আকারি বুঝতে পারে, সব চেষ্টা আর সাজসজ্জার পরও আমি হারিয়ে গেছি অন্য কারো কাছে, আর তার মন ভেঙে যায়। তবে মানামি আর শিওরি মেলা থেকে বেরিয়ে গেলে তারা আলাদা হয়ে যায়। মানামি কাজ করতে হয়, আর শিওরি শুধু তার পথ দেখাচ্ছে। তাদের হাঁটা কোনো ডেট নয়। অন্যদিকে জিরো একা বাসায় দুঃখে ভুগছে, কল্পনা করছে আকারি মানামির সঙ্গে মজা করছে, যেখানে মানামি তাকে চুমু দিচ্ছে, ওই একই চুমু যা শিওরি তাকে দিয়েছিল। হঠাৎ জিরোর ফোন বাজে। কল ধরতেই তার কানে আসে আকারির জোরে কাদার আওয়াজ। সে তার অবস্থান জানতে চাইল। বাইরে বেরিয়ে দেখতে পেল দরজার বাইরে মাটিতে বসে আছে আকারি। আকারিকে কাঁদতে দেখে জিরোর হৃদয় ভেঙে গেলেও সে কোনো প্রশ্ন করল না, তার কাঁধে জড়িয়ে ধরে তাকে মন খুলে কাঁদতে দিল। পরবর্তীতে তারা বারান্দায় বসে আতশবাজি উপভোগ করে। আকারি আগের কথা মনে করিয়ে দিয়ে জিরোর কাছে অনুরোধ করল তার ইউচ্যাঠাতে রিবন বানাতে। জিরো চেষ্টা করল, কিন্তু একটা অংশে হোঁচট খেয়ে সে ফোনে টিউটোরিয়াল দেখতে লাগল। হঠাৎ ফোন পড়ে গেল, আর জিরোর হাত পড়ে গেল আকারির পেটে। আকারি বলল, ওখানেই থাকো, আমরা একসাথে শোটা উপভোগ করব। জিরো তাকে আলিঙ্গন করল, আর আকারি বলল, আমাকে নাম দিয়ে ডাকো। জিরো ডাকলে আকারি খুশি হল, যদিও তার হৃদয়ে এখনও শিওরির প্রতি ভালোবাসা লুকিয়ে আছে। আকারি বাড়ি ফিরে আসতে দেখে জিরো হতবাক হল। কেন যেন সে নিজেও স্বস্তি বোধ করল তার পাশে থাকার জন্য। শিওরি একা একা খুঁজছে, ভাবছে। জিরোর সঙ্গে চুমু খাওয়ার পর থেকে ওর সঙ্গে কথা হয়নি। অন্যদিকে আকারি নিজের রুমে চিন্তায় ডুবে নিজেকে বোঝাচ্ছে, আমি এখনও মানামিকে পছন্দ করি। পরের সকালে আকারি আর জিরো তাদের পরীক্ষার ফলাফল পায় এবং অবাক হয় যখন তারা দেখল এরেক থেকে নিচে পড়ে গেছে। আকারি জিরোকে বলল, আরেক মাস তোমার ওপর ভরসা করব, তোমার স্ত্রী হিসেবে। পরবর্তীতে বাথরুমে জিরো বিভ্রান্ত, কেন আকারি মানামির আঘাত পেয়ে ওর পাশে থাকতে চায়। আরও প্রশ্ন করতে যাওয়ার আগেই আকারি হঠাৎ বাথরুমে ঢুকে যায়। জিরোকে তার অপ্রত্যাশিত দৃশ্য দেখে চমকে দেয়। আকারি বলে, একটা মাকড়সা আছে, আমার সঙ্গে এসো, ওটাকে খুঁজে বের করব। জিরো তাকে বাথরুমে ঢুকে আসার জন্য ডটায়, কিন্তু আকারি তার শিশু গহনা নিয়ে ভাবে না, তার মাথায় শুধু মাকড়সা। আকারি তাকে নিয়ে যায় নাশতা আনতে। বসে কিছুক্ষণ পরে হঠাৎ পায়খানা যাওয়ার দরকার পড়ে। জিরোকে বাথরুমের বাইরে অপেক্ষা করতে নিয়ে যায়। আকারি নিশ্চিত হতে চায় সে ওখানে আছে, আর বলে কান বন্ধ করতে যাতে তার ফোয়ারা শব্দ না শোনে। জিরো পায়খানা শেষ করে ফিরে আসার পর আকারি তার হাত ধরে। তারপর জিরো আইসক্রিম খেতে শুরু করে। আকারি তার মিষ্টি ক্রিম খেতে চায় দেখে জিরোর কাছ থেকে চাইতে থাকে। জিরো লজ্জায় ফেটে পড়ার মতো অবস্থা, কিন্তু শেষমেশ তাকে খাওয়ায়। তারা কল্পনা করে যদি বিয়ের ব্যাপার না থাকত, তারা আসলেই ডেট করত কি না। হঠাৎ আকারি জিরোকে জিজ্ঞেস করে, আমাদের ডেট করতে চাইবে? কিন্তু তাড়াতাড়ি বলে, মজা করলাম। এটা জিরোকে ভাবায়। কেন সে এটা ভাবছে, যদিও তার ভালো লাগে শিওরিকে। হঠাৎ আকারি মাকড়সাটা দেখে জিরোকে একটু কাটাতে থাকে, এমন অবস্থায় ফেলে দেয় যা যে কোনো ছেলেকে যুদ্ধের জন্য রাজি করিয়ে দিতে পারে। পরের রাতে জিরো যখন ঘুমিয়ে আছে, আকারি ওর পাশে দেয়াল ধরে ঘুমায়, কল্পনা করে জিরো তাকে কেমন সান্ত্বনা দিচ্ছে। অন্যদিকে শিওরি মানামির কাছে নিজের ব্যাপারে পরামর্শ চায়,
কিন্তু মানামি বলে, ওটা আমার বন্ধুর কথা, যিনি এক ছেলের সঙ্গে ভুলবশত চুমু খেয়েছিল, কিন্তু ছেলেটা হয়তো পছন্দ করেনি। শিওরি যোগ করে, বন্ধুটি জানে না ও কি তার অনুভূতি ছেলেটার সামনে খুলে বলবে নাকি না। মানামি বলে, ওকে বলতেই হবে, দেরি করলে পরে আফসোস করবে। কয়েকদিন পর জিরো ক্যামের সঙ্গে ডিনারে আছে। ক্যাম শুনে শিওরির সঙ্গে জিরোর ভুলবশত চুমু খাওয়ার কথা শুনে রেগে যায়, আর জিরোর মুখে ওর চুমুর স্বাদ মুছতে জোর করে চুমু দেয়। সেদিনই শিওরি বাসায় যাচ্ছিল। জিরোর পাশে দিয়ে যাওয়ার সময় প্রায় চুমু খেতে যাচ্ছে। জিরো দ্রুত বাইরে এসে তাকে সামলায়, বলে ক্যামের চুমু ছিল দুর্ঘটনা, আর তার নিজের চুমুও ছিল দুর্ঘটনা, বুঝে গেছে। তারা বুঝতে পারে তারা দুই ভিন্ন চুমুর কথা বলছে, আর লজ্জায় পড়ে যায়। জিরো শিওরির ভারী ব্যাগ দেখে সাহায্য করতে চায়। তারা একসঙ্গে হাঁটে, একই ব্যাগ বহন করে। কল্পনা করে যদি তারা বিবাহিত হতো, যা তোমাদের মতো লুটেরারা কখনো পাবে না। জিরো মাফ চাইতে বলে চুমু দেওয়ার জন্য, কিন্তু শিওরি বলে, তোমার থেকে অনেক কিছু শিখেছি চুমু খাওয়ার সম্পর্কে, আমার কোনো আপত্তি নেই। তারা আবারও চুমু করতে চলেছিল, তখন একটি বিড়াল বাধা দিল। শিওরি হাসতে হাসতে চলে যায়, আর সেই মুহূর্ত জিরোকে পুরনো ভালো লাগা মনে করিয়ে দেয়। কয়েকদিন পরে গ্রীষ্মের ছুটির আগে মানামি জিরোকে সমুদ্রতীরে পার্ট টাইম জব করার প্রস্তাব দেয়। 3 দিন সেখানে থাকতে হবে। জিরো দ্বিধাগ্রস্ত, কিন্তু ক্যাম বলে সে আগেই নাম লিখিয়েছে। জিরো আতঙ্কিত, ক্যামের পার্ট টাইম জব করতে চায় না। তখন শিওরি আসে এবং কাজের পোস্টার দেখে জানায় সে গ্রীষ্মে সেখানে কাজ করবে। এটা জিরোর সুর বদলে দেয়। সে শিওরির সঙ্গে থাকার কল্পনা করে, কিন্তু ক্যাম মনে করিয়ে দেয়, বিয়ে করেছে তোমার স্ত্রী আকারির সঙ্গেই কথা বলো, ওর অনুমতি নাও। জিরো বাড়ি ফিরে দেখল আকারি সুইমস্যুট পরে আছে, এমন চেহারা যার কাছে স্থানীয় সব গরম মায়েদের বিজ্ঞাপনেও হার মানে। আকারি বলল সে বন্ধুর সঙ্গে সমুদ্রে পার্ট টাইম জবে যাচ্ছে, কিন্তু জিরো শুনছে কিছুই না, কারণ সে পুরোপুরি মনোযোগ হারিয়ে ফেলেছে। আকারি তার মতামত জানতে চাইল। জিরো তাকিয়ে থাকতেই সে লজ্জায় ছুটে এসে নিজেকে ঢেকে ফেলল, বলল, তোমার তীব্র নজরদারি আমাকে গর্ভবতী করে দিতে পারে। জিরো জিজ্ঞেস করল, সমুদ্রে কি ছেলেরা থাকবে? আকারি সন্দেহ করল সে জেলেপনা করছে, কিন্তু জিরো বলল, আমি চাই তুমি ছেলেদের সঙ্গে যাও, যাতে তোমার নিরাপত্তা থাকে, কারণ সারা বিশ্বের ছেলেরা তোমার কোমল গাল পেতে চাইবে। সে আরও যোগ করল যে সে নিজেও একটি পার্ট টাইম জবে যাচ্ছে, আর বলল শিওরিও সেখানে থাকবে। আকারি দুঃখভরে বলল, তোমার কথা শুনে ভালো লাগল। হঠাৎ আকারি জিজ্ঞেস করল, আমাকে ছাড়া তুমি কি একা লাগবে? জিরো কোনো উত্তর না দিয়ে নিজেকে সরিয়ে নিল। তখন আকারি তার ওপর ঝাঁপিয়ে পড়ল, এমন এক অবস্থানে যা কোনো ছেলেকে পাগল করে দিতে পারে। আকারি জোরে জিজ্ঞেস করতে লাগল। জিরো অবশেষে অস্বীকার করল, সে তার জন্য একা মনে করছে। জিরো তাকে শক্ত করে আলিঙ্গন করল। আকারিও ফিরে আলিঙ্গন করে ধরে রাখল, তার গন্ধ মনে রাখতে চেয়েছিল। কিন্তু জিরো কিছুক্ষণ আগে হাত বাড়ালে আকারি হঠাৎ আলিঙ্গন ভেঙে দিল। তারপর জিজ্ঞেস করল, তোমার কি আমার সুইমস্যুট পছন্দ? জিরো লজ্জায় বলল, হ্যাঁ। আকারি বলল, আমি এটা আর পরব না। এতে জিরো বিভ্রান্ত, কিন্তু সে জিরোর কাছে অনুরোধ করল, একদিন অবশ্যই তার সঙ্গে সমুদ্রে যাবে, আর এই সুইমস্যুট শুধু তার চোখের জন্য রাখবে। এতে জিরো মুগ্ধ হয়ে গেল। সেদিনই জিরো লক্ষ্য করল কাজের একটি পোস্টার, আর বুঝতে পারল তারা একই পার্ট টাইম জবে যাবে। কয়েকদিন পরে তারা সেই দ্বীপে পৌঁছাল যেখানে কাজ করবে। মানামি তাদের থাকার জায়গা দেখিয়ে দেয়। তারপর সবাই ক্যাফেতে গিয়ে ইউনিফর্ম পরীক্ষা করে। সুপারভাইজার তাদের বলল কাজের জন্য দম্পতি গঠন করতে। এটা শুনে শিওরি জিরোর কাছে এসে তাকে রান্নাঘরের সাথে কাজ করার জন্য অনুরোধ করল। জিরো খুশি হয়ে রাজি হল। অন্যদিকে আকারি মানামির সঙ্গে ক্যাশিয়ারে কাজ করছে, যেখানে তার সব স্বপ্ন পূরণ হচ্ছে। কিন্তু মানামির বন্ধু তেরাপন যন্ত্রণা নিয়ে তাকিয়ে আছে, কারণ তারও আকারির প্রতি অনুভূতি আছে। সেদিনই সাচি আর নাতসুমি তেরাপনকে ঠাট্টা করে বলল, মানামি আকারির সাথে ডেট করবে আর তোমাকে সামনে ক্ল্যাপ করবে। কিন্তু তেরাপন বিরক্ত না হয়ে বলে, সেটা কখনই হবে না, কারণ আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। রান্নাঘরে মে শিওরিকে উৎসাহ দিচ্ছে আগানোর জন্য, আর জিরোকে ডেকে শিওরিকে উপরের তাক থেকে কিছু আনতে সাহায্য করতে বলছে। তারপর মে চলে যায়। ক্যাম এসে শিওরির কাছে আসার আগেই সে ক্যামকে অন্য কাজ দিয়ে সরিয়ে দেয়, তাকে তৃতীয় চাকা হওয়া থেকে রক্ষা করতে। রান্নাঘরে শিওরি জিরোকে শেখাচ্ছে কিভাবে ডেজার্টে ক্রিম লাগাতে হয়। সে ছলছলিয়ে ফিসফিসিয়ে বলল, তুমি বেশি দ্রুত ক্রিম করবে না যেন, না হলে পুরোটা গণ্ডগোল হয়ে যাবে। হঠাৎ করে সে একটু আক্রমণাত্মক হয়ে উঠল, আর জিরো পুরো ক্রিম ছড়িয়ে দিল, এমনকি শিওরির মুখেও পড়ে গেল, যা দেখে মনে হলো কোনো বয়স্ক সিনেমার শেষ দৃশ্য। জিরো তখন শিওরির মুখ পরিষ্কার করে, আর শিওরি তার উষ্ণ হাত অনুভব করে খুশি হয়। কিন্তু সে চায় আরও, তাই চুম্বন করার জন্য এগিয়ে গেল। কিন্তু জিভ নাড়ানোর আগে শিওরি দেখতে পেল নাতসুমি আর সাচি জানলার বাইরে থেকে তাকিয়ে আছে। এই ঘটনায় দুজনেই লজ্জায় লাল হয়ে গেল। যদিও চুম্বনটা সম্পন্ন হয়নি, শিওরি মনে করল জিরোর সঙ্গে কিছু অগ্রগতি হয়েছে। কাজ শেষে সবাই সমুদ্রে খেলতে গেল। মেয়েরা তাদের ফ্লোটি বের করল। ক্যাম আকারির এক পিস সুইমস্যুট দেখিয়ে বলল। জিরো লক্ষ্য করল আকারি আগের সুইমস্যুট না পরে এটা পরেছে। মনে করল হয়তো আকারি পুরনো সুইমস্যুটটা শুধু তার চোখের জন্য রেখেছে। তখন শিওরি আর মেয়ে এসে উপস্থিত হল, আর মজার শুরু হওয়ার আগেই শিওরি এমন কিছু করতে বলল যা সবাইকে অবাক করে দিল। সে হোটেলের দিকে ইঙ্গিত করল। সবাই ভাবল হয়তো সে কোনো 4 জনের মজার কথা বলছে, কিন্তু আসলে সে হোটেলের মতো একটি বালির দুর্গ বানানোর প্রস্তাব দিয়েছিল। এই সময় জিরো মেয়ের সৌন্দর্যের দিকে তাকাতে পারেনি নিজেকে আটকাতে।
আর সে জিরোকে বলল শিওরির আকর্ষণেও তার মন লুটে যাচ্ছে। শিওরি চরম ইঙ্গিতপূর্ণ স্বরে জিরোকে বলল, এই দুর্গে একটা সুড়ঙ্গ খুঁড়ে দাও। ভিতরে ভিতরে সে চায় যেন জিরো তার মধ্যেও একটা ফানেল তৈরি করে। তারা সুড়ঙ্গ তৈরি করল এবং মাঝখানে হাত মেলাল, যা তাদের শৈশবের স্মৃতি মনে করিয়ে দিল। এই আনন্দের সময় আকারি তাদের দেখছিল আর তাদের কাছে হিংসা করছিল। পরবর্তীতে জিরো আর আকারিকে গাছের ঝাল জন্য বাজারে পাঠানো হল। দোকানে তারা দেখতে পেল একটি কাপল ডিসকাউন্ট চলছে। ক্যাশিয়ারে যাওয়ার সময় তারা জুটির মতো অভিনয় করল। ক্যাশিয়ারও তাদের কাপল হিসেবে প্রশংসা করল। তবে জিরো নার্ভাস হয়ে হাসল। এই দেখে আকারি রেগে গেল। তুমি আমার সঙ্গে থাকলে খুবই ভয়কে ভিতর লাগো, একেবারেই হারানো মানুষ মতো। মানামি কখনো এমন হবে না। জিরো খাবার আনতে চলে গেল, কিন্তু ফেরত ফিরে দেখতে পেল আকারি দুই ছেলের মধ্যে, যারা তাকে আইফেল টাওয়ার করার চেষ্টা করছে। তারা জিরোকে ঠাট্টা করে বলল, তোমার মতো অবস্থা হারানো ছেলেটা এমন এক দুষ্টুমির সঙ্গে কখনই ডেট করতে পারবে না। আকারির কতটা অস্বস্তিতে আছে বুঝে জিরো তার সাহস ছাপিয়ে নিয়ে আকারিকে জোরে আলিঙ্গন করল এবং সেই দুই ছেলেদের বলল, আকারি আমার স্ত্রী। এই কথা শুনে আকারি লজ্জায় সংকুচিত হয়ে পড়ল আর দুষ্কৃতীরা আতঙ্কিত হয়ে পালিয়ে গেল। কিন্তু জিরো সঙ্গে সঙ্গেই ক্ষমা চাইল আকারিকে স্ত্রী বলার জন্য। আকারি রেগে বলল, তুমি আমাকে স্ত্রী বলার জন্য আমি খুশি, তবে তোমার সেই মিথ্যা কুল হিরো হওয়ার সুযোগটা নষ্ট করেছ আর আমাকে লজ্জা দিয়েছ। দিন শেষে মেয়েরা একসাথে স্নান করছিল। তারা নিজেদের নকল স্বামীদের কথা বলছিল আর আকারির বন্ধুরা জিরোর প্রসঙ্গ তুলল। শিওরি পাশে বসে তাদের কথা শুনছিল আর মনে মনে নোট নিচ্ছিল জিরো কেমন স্বামী হতে পারে। মেয়ে তাদের কথায় থেমে গিয়ে জিজ্ঞেস করল, তোমরা কি এত বেসরকারিভাবে কথা বলতে পারো? তাদের বিরোধিতা না করে তারা মেয়েকে তাদের প্রেমের দৃষ্টিভঙ্গি ভাগ করতে বলল। মেয়ে তারপর এমন কিছু সত্য কথা বলল প্রেম নিয়ে, যেগুলো শুনে শেক্সপিয়ারও গর্বিত হতেন। সবাই তাকে বিস্ময়ে দেখছিল আর জিজ্ঞেস করছিল, তুমি কি তোমার বাচ্চারা আমাদের দেবে? আকারি আর শিওরি পাশে থেকে এসব শুনছিল, কারণ দুজনেরই প্রেমের অভিজ্ঞতা কম। মেয়ের কথা শুনে তারা দুজনেই জিরোকে ভাবতে শুরু করল। স্নানের পর আকারি জিরোর সাথে মিশে গেল, দেখল ওর গায়ে রোদ পোড়া লাল চামড়া। সে বলল, এখানে বসো, আমি তোমার ওপর ক্রিম লাগাব। জিরো চিন্তিত ছিল লোকজন দেখবে কিনা, কিন্তু আকারি গর্বের সাথে বলল, আমি তো তোমার নকল স্ত্রী। তারপর সে লক্ষ্য করল জিরো ঠাট্টা হয় না, তাই সে তাকে গুড়গুড়ো করতে শুরু করল। জিরো থামানোর চেষ্টা করল, কিন্তু আকারি তার পিঠে মাথা রেখে বলল, তোমার সাথে এভাবেই থাকতে খুব মিস করি, যেমন আগে বাড়িতে করতাম। তখন সাচি এসে গেল আর জিরো আকারি দ্রুত স্বাভাবিক আচরণ করতে শুরু করল। আকারি মিথ্যে বলল, জিরো আমাদের জন্য পানীয় আনতে গিয়েছিল। জিরো যখন পানীয় আনতে গেল, ভুলবশত আকারিকে তার সুর নাম ধরে ডেকে ফেল, যা আকারিকে রেগে দিয়েছিল। মেয়েরা চলে যাওয়ার পর আকারি মেসেজ করে জিরোকে ডেকে পাঠায় গোপনে কোথাও। অন্যদিকে মেয়ে শিওরিকে জিজ্ঞেস করল, আমরাও কি সমুদ্রের ধারে হাঁটতে যাব? জিরো আকারিকে বারবার ক্ষমা চাইল, যদিও জানে না সে কি ভুল করেছে। এতে আকারি রেগে গেল, কারণ সে বারবার ক্ষমা চাওয়া পছন্দ করে না। হঠাৎ আকারি হুডি খুলে তার সেই সুইমস্যুট দেখাল যা সে শুধু জিরোর জন্য রেখেছিল। সে বলল, তুমি আমাদের বিয়ের বাইরে আমাকে ঠান্ডা আচরণ করো, যেন আমরা একে অপরকে চেনি না, এটা আমাকে বিরক্ত করে। জিরো বলল, সে জানে আকারি তার মতো হারানো ছেলেটার সাথে থাকতে চায় না। সে জিরোকে টেনে বলল, আমাকে একটু তোমার বাড়ির মতো চোখে দেখো। জিরো মুগ্ধ হয়ে হারিয়ে গেল। আকারি তাকে শক্ত করে টেনে নিল যেন তার দুধমাখা দুই কানে তার চোখ আটকে রাখে। শান্ত হয়ে আকারি বকাঝকা করল, তুমি আমাকে সুর নাম ধরে ডাকা আর অন্য মেয়েদের সাথে মজা করা পছন্দ করো, তাই আমি ভয় পাচ্ছি তুমি বাড়িতে আর আমার স্বামী থাকবে না। জিরো বুঝতে পারল কিছু, জিজ্ঞেস করল, তুমি কি ঈর্ষান্বিত? আকারি আতঙ্কিত হয়ে দ্রুত অস্বীকার করল। ঠিক তখন শিওরি আর মেয়ে এসে পড়ল। জিরো আর আকারিকে ছোট একটি ঘরে লুকাতে হল। তারা একে অপরের খুব কাছে এসে চুপ করে থাকতে চেষ্টা করল। জিরোর এত কাছাকাছি আশায় আকারি বুঝতে পারল সে জিরোর প্রতি অনুভূতি পেয়েছে, আর শিওরির সাথে তার থাকার কথা ভাবলে তার মন খালি খালি লাগল। ঘরের তাপমাত্রা বাড়তে লাগল। আকারি বলল, আমাকে ছেড়ে যেও না। মেয়ে কোনো শব্দ শুনে দেখতে এলো, কিন্তু কিছু পেল না। জিরোর ঘামের ফোঁটা আকারির ওপর পড়তে শুরু করল, যা তাকে স্পর্শকাতর করল এবং সে খুশির আওয়াজ করতে লাগল, দরজায় থাপ্পড় দিতে লাগল। শিওরি আর মেয়ে ভেবে পেল কেউ ভিতরে রোমান্টিক মুহূর্ত উপভোগ করছে। তারা দ্রুত সেখান থেকে চলে গেল। তারা চলে যাওয়ার পর আকারি জিরোকে তার থেকে নামতে বলল, কিন্তু জিরো এতটাই আবেগে ডুবেছিল যে বলল, তুমি আমাকে এমনভাবে খেলোয়াড় করছ। এটা শুনে আকারি তার এই অবস্থাটি দেখতে ঘৃণা করতে লাগল আর পুরোপুরি নিজেকে জিরোর কাছে দিল। জিরো এক ধাপ এগিয়ে এসে আরও কাছে চলে এলো। আকারি জানাল, তোমার হাঁটু আমার বুকে লাগছে। কিন্তু তার বিস্ময়ের জন্য জিরো বলল, এটা আসলে আমার অলমাইটি ক্যানন। তার পুরো সম্মান দিয়ে স্যালুট করল। আকারি খুশি হল জানিয়ে যে সে তাকে এমনভাবে প্রভাবিত করতে পারে। তারপর জিরো তার ওপর লম্বা হয়ে শুয়ে পড়ল। আকারি ভাবল সে আসলে কিভাবে অলমাইটি ক্যানন অনুভব করাবে, কিন্তু হঠাৎ করেই সে অসুস্থ হয়ে পড়ল। পরবর্তীতে আকারি জিরোর যত্ন নিল যখন সে হিটস্ট্রোকে আক্রান্ত হয়। জিরো যা হয়েছে তার জন্য ক্ষমা চাইল। আকারি বলল, তুমি ক্ষমা করো না, তবে তুমি শুধু আমার শরীর দেখো আর আমার অন্যান্য দিকগুলো বুঝতে চাও না। আমি তোমার সেই দিকগুলো বুঝি, যেভাবে আমরা এখনো বিয়ে হয়েই একে অপরকে দেখি। এই কথাগুলো শুনে জিরো কিছুটা খুশি হলেও কষ্ট পেল।
বিশেষ করে যখন আকারি বলল সে শুধু বিয়েবিচ্ছেদ না হওয়া পর্যন্তই তার সম্পর্কে আরও জানতে চায়। পরের সময় আকারি আর জিরো একসাথে তাদের রুমে ফিরে আসল। শিওরি লক্ষ্য করল তারা একই সময়ে এসেছে। পরের সকালে শিওরি জিরোর সঙ্গে দেখা করল। জিরো অবাক হয়ে দেখল শিওরি পাজামায় আছে। এটাকে দেখে সে মানামিকে ঈর্ষা করতে লাগল, যিনি প্রতিদিন এটা দেখেন। শিওরি রাতে যা ঘটেছিল তা নিয়ে প্রশ্ন করতে গেল, কিন্তু ভাবল প্রশ্ন করা ঠিক হবে না। এরপর জিরো আকারির সঙ্গে দেখা করল। তারা একসাথে দাঁত মাজল। আগের রাতে যা ঘটেছিল তারপরও আকারির স্বাভাবিক আচরণ দেখে জিরো অবাক। তবে সে ভাবল এটা সম্ভবত তাদের দুইজনের বোঝাপড়ার কারণ। পরবর্তীতে কাজের সময় জিরো শিওরিকে তাদের আসন্ন সাহস পরীক্ষা সম্পর্কে স্মরণ করিয়ে দিল, যা শুনে শিওরি ভয় পেয়ে গেল, কারণ সে অনেক ভীতু। সে চিন্তিত ছিল যে তার সঙ্গী তার জন্য বোঝা হয়ে যাবে, কিন্তু জিরো তাকে আশ্বাস দিল, আমরা যদি একসাথে হই তাহলে এটা তোমার জন্য সহজ হবে, কারণ আমি জানি তুমি ছোটবেলা থেকেই ভীতু ছিলে। শিওরি বলল সে তার এই ব্যক্তিত্বকে ভালোবাসে, কিন্তু তারপর হঠাৎ বুঝতে পারল সে যা বলল। লজ্জায় দৌড়ে পালিয়ে গেল। জিরো গভীরভাবে ভাবতে লাগল শিওরির কথা। তখন ক্যাম এসে তাকে মজা করল, তুই তো একটু প্রেম চাইছিস তাই না? কিন্তু ক্যাম বলল সে তাদের দম্পতিকে ঠিকঠাক মেলাতে পারবে, আর জিরো নিশ্চিতভাবে শিওরির সঙ্গেই থাকবে। ক্যাম তাকে মনে করিয়ে দিল সে যেই ব্যক্তির ছোট ভাই, যিনি তাদের নিযোগ দিয়েছেন, তাই সে সব মেলাতে পারে। জিরো ক্যামের প্রস্তাব মেনে নিল, তবে ক্যামের কাছে অনুরোধ করল আকারিকে মানামির সাথে মেলাতে, কারণ সে চায় আকারিও সুখী হোক। পরবর্তীতে মেয়েরা তাদের সঙ্গী নির্বাচন করল। মেয়ে যা পেল তা লিস্টে লিখে ক্যামকে দেখাল। সে জিজ্ঞেস করল কেন এটা করছে। ক্যাম ভাইজার মতো বলল, আমি শুধু আমার বন্ধুর অর্থাৎ পরাজিত জিরোর জয় দেখতে চাই আর একটু মজা করতে চাই। এই কথায় সবাই তাকে সম্মান করল। সেই রাত সবাই সাহস পরীক্ষার জন্য প্রস্তুত হল। জিরো নাটক করল যেন সে ধোঁকা দেয়নি শিওরির সঙ্গে জোড়া হওয়ার জন্য। আকারি মানামির সাথে থাকতে পেরে খুশি, কিন্তু যখন মানামি তার হাত ধরে সে জিরোর হাতের কোমলতা মনে পড়ে। তারা সাহস পরীক্ষার জন্য বনটিতে ঢুকল। কয়েক ঘণ্টার পর সবাই ফিরে আসল, কিন্তু মানামি আর আকারি এখনও বনেই ছিল। সাচি মজার ছলে বলল, আকারি হয়তো মানামির কাছে গোপবল করছে। যা শুনে জিরো ঈর্ষান্বিত হল এবং নিজেকেই ভেঙে পড়ল, কেন এমন মনে হচ্ছে বুঝে উঠতে পারল না। তখনই ক্যামের ভাইয়ের ফোন এলো। মানামি বলল আকারি তার ফোন ফেলেছে আর তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা শুনে জিরো শক খেয়ে গেল। ক্যামের ভাই সবাইকে তাদের লজে ফিরে যেতে বলল। শিওরি চেষ্টা করল জিরোকে আদেশ মেনে চলতে বলার জন্য, কিন্তু জিরো অস্বীকার করে আকারির খোঁজে বেরিয়ে পড়ল। পথে সে আকারি না পেয়ে তার ফোন পেল। আকারি একা একা বসে ভয়ে কাঁপছিল। শোরগোল শুনে সে জিরোর নাম ডেকেছিল, কিন্তু সেটা ছিল মানামি। মানামি তাকে নিরাপদ কোথাও নিয়ে গেল। অন্যদের ফোনে জানালো আকারি ঠিক আছে, আর জিরোর জন্য দুঃখ প্রকাশ করল যে সে নিজেই সেখানে যেতে পারেনি। আকারি লজ্জায় পড়ে গেল। মানামি তার প্রতিক্রিয়া দেখে হাসল। জিরোর কাছে শিওরি জানালো মানামি আকারিকে নিরাপদে খুঁজে পেয়েছে। খুশি হলেও জিরো ঈর্ষান্বিত, কারণ মানামি আকারিকে খুঁজে পেয়েছে। জিরো শিওরির কাছে বসে বলল, আমি আকারি হারিয়ে যাওয়ার কথা শুনে পুরোপুরি লুজার হয়ে গেছি। শিওরি তার সঙ্গে একমত হল না। বিয়ের প্র্যাকটিস শুরু হওয়ার পর থেকে তুমি অনেক উন্নতি করেছ। আমি ঈর্ষান্বিত যে আকারি তোমার এমন একটা দিক দেখতে পায় যা আমি কখনো দেখিনি। তুমি যেন অন্যরকম এক স্বামী হয়ে গেছ। জিরো বল, না, দুই জিরোই একই লুজার। আর আকারির সঙ্গে থাকা আমায় বদলে দেয় না, কারণ আমরা তো একে অপরকে ভালোবাসি না। হঠাৎ সে শিওরিকে জিজ্ঞেস করল, তুমি কখনো মানামির সঙ্গে চুমু খেয়েছ? শিওরি নিশ্চয়তা দিল, না, এমন কিছু হয়নি, আমার ঠোঁট শুধু তোমারই স্বাদ পেয়েছে। শিওরি জিরোকে জড়িয়ে ধরে মজা করল। বলল সে কত একা লাগে যখন সে আকারির সঙ্গে তোমার থাকা দেখে। আবার বলল, আমাকে তোমার সেই ভালোবাসাটা দেখাও যা আকারিও জানে না। জিরো তখন তাকে চুমু দিল। অন্যদিকে আকারি স্বীকার না করলেও মানামি তাকে ভাইজের মতো দেখছে। বলল সে তাকে ছোট বোনের মতো দেখে। আকারি জিজ্ঞেস করল, যদি আমরা বিয়ে প্র্যাকটিসে দম্পতি হই তাহলে কি অনুভূতিটা বদলাবে? সে বলল, না, পারবে না। মানামি বলল সে তার প্রতি আকারির ভালোবাসা আগেই জানত, আর খুশি যে কেউ তাকে এমনভাবে দেখে। কিন্তু সে আকারিকে জানালো সে কাউকে অন্যকে ভালোবাসে। আকারি জিজ্ঞেস করল, সে কি শিওরি? মানামি হাসল, আমাদের মধ্যে কিছুই নেই। যে তাকে ভালোবাসে সে হট মমি, যিনি আমাকে কখনো ভালোবাসবেন না। মানামি বলল সে আকারিকে একই ব্যথা থেকে বাঁচাতে চায়। এজন্য সে খুশি যখন আকারি তার বদলে জিরোর কাছে ডাকে। সে তাকে উৎসাহ দিল, তুমি সত্যিই যাকে ভালোবাসো তাকে পাওয়ার চেষ্টা করো, আর ক্ষমা চাইল ভালোবাসা না ফিরিয়ে দেওয়ার জন্য। আকারি কেঁদে বলল, তুমি ক্ষমা চাও না, তুমি আমার একসময়ের বিশেষ কেউ ছিলে। শান্ত হয়ে আকারি দৃঢ় সিদ্ধান্ত নিল জিরোকে নিজের করে নিতে, কোনো আফসোস ছাড়াই। তারা একে অপরের ভালোবাসার জন্য শুভকামনা জানাল। আকারি জিরোর কাঁধে মাথা রেখে বৃষ্টি থামার অপেক্ষা করল। মানামি এখনও অবাক যে আকারি মনে করে সে শিওরিকে ভালোবাসে, যদিও জানে আকারি অন্য কাউকে ভালোবাসে। ভালো মানুষ হিসাবে মানামি দুটো মেয়ের সুখের কামনা করল। সপ্তাহগুলো পরে সমুদ্রসৈকত ভ্রমণের পর আকারি মন্দিরে গেল। অ্যানিমে দেবদেবীদের কাছে প্রার্থনা করল, আমাকে এই অ্যানিমের মূল নায়িকা বানাও আর জিরোকে আমার করে দাও। অন্যদিকে শিওরি এখনও তার জিরোর সঙ্গে মিষ্টি চুমুর কথা ভাবছে। জিজ্ঞেস করছে, সে তখন আমার সম্পর্কে কি অনুভব করেছিল? জিরোর মনেও একই চিন্তা ঘুরছে।
সে হতাশ হয়ে ভাবছে শিওরি সেই রাতে কেমন অনুভব করেছিল। মন ভাঙ্গাতে সে বইয়ের দোকানে গেল মাঙ্গা দেখতে, কিন্তু তার মতো শিওরিও একই মাঙ্গা নিতে চাচ্ছিল। তারা দুজনেই অবাক হয়ে একে অপরকে দেখে। জিরো জিজ্ঞেস করল, তুমি কি অ্যানিমে প্রেমিক? বেশিরভাগ দর্শকই তো হয়। শিওরি বল, না, আমার ভাই আমাকে জন্য এনেছে। তারা কিছুক্ষণ গল্প করল। জিরো খুশি হল, কিছুক্ষণ হলেও স্বাভাবিকভাবে কথা বলতে পারলাম। স্কুলের নতুন টার্মের অদ্ভুত ভাবনা থেকে মুক্তি পেলাম। হঠাৎ বৃষ্টি পড়তে শুরু করল। জিরো নতুন আলোচনার বিষয় খুঁজছিল। তখন শিওরি তাকে আমন্ত্রণ জানাল তার বাসায় বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে। সেখানে তারা একসঙ্গে অদ্ভুতভাবে বসে বেজবহুল চা পান করল। তারপর তাদের নিজস্ব বই পড়তে লাগল। কিন্তু জিরো কোনো কথায় মনোযোগ দিতে পারছিল না। তার পুরো মন শিওরি আর তার সুন্দর রূপে। শিওরি তাকে এমনভাবে তাকাতে দেখল, অসুরক্ষিত বোধ করল। তারপর নিজেকে শান্ত করতে ঘরে গেল। ভাবছিল কি সাহস করে বাইরে বেরিয়ে তার বেবি ব্যাটার পরিষ্কার করতে সাহায্য করবে। জিরো একই চিন্তা করছিল। হঠাৎ শিওরি বেরিয়ে এসে বলল, বাইরে ডাবল রেনবো দেখা যাচ্ছে। তারা রংধনুর সামনে একসাথে ছবি তুলল। জিরো মনে করল, এখনই আদর্শ সময় স্বীকারোক্তির। কিন্তু সে কিছু বলার আগেই শিওরি আরেকটা ছবি দেখাল। সৈকতের ট্রিপের সময় সবার সঙ্গে তাদের ছবি। জিরো ছবিতে আকারীকে দেখে নিজেকে থামালো স্বীকারোক্তি দেওয়া থেকে। বাড়িতে ফিরে জিরো ভাবতে থাকে, কেন আকারীকে দেখে শিওরিকে নিজের অনুভূতি জানাতে দ্বিধা হল। ততক্ষণে আকারী তাকে মেসেজ পাঠায়, বোর লাগছে। জিরোর হৃদয় একবার ধোক করে। কিন্তু আকারী অন্য পাশে আত্মহত্যার মতো সাধারণ মেসেজ করা নিয়েই লড়াই করছে। অবশেষে আকারী সাহস জোগাড় করে জিরোকে ডেটে যাওয়ার প্রস্তাব দেয়। জিরো আতঙ্কিত হয়, ভাবতে থাকে এটা হয়তো একটা ফাঁদ, যেখানে আকারী তাকে বাচতি বানিয়ে বন্ধুবান্ধবের সামনে হাসবে। কিন্তু ধীরে ধীরে সে ভাবতে থাকে, হয়তো এটা আসলেই একটা ডেট। সে ঠিক করে যেতে আর 10 মিনিট আগে পৌঁছে যায়। তবে 15 মিনিট অতিবাহিত হলেও আকারী দেখা দেয় না। যখন সে যাবার জন্য প্রস্তুত হচ্ছিল, তখনই আকারী পূর্ণ সাজগোজে এসে দেরির জন্য ক্ষমা চায়। জিরো বলে, আমি ভাবিনি তুমি আসবে, কারণ আগে কখনো এমন কিছু করিনি আমরা। তবে আকারী আশ্বস্ত করে, এটা একদমই ডেট। সে জিজ্ঞেস করে, আমি সুন্দর দেখাচ্ছি তো? বলল সে ওই ড্রেসটা জিরোর জন্য কিনেছে, যখন সে একবার বলেছিল তার এমন স্টাইল পছন্দ। জিরো অবাক হয়ে শুধু বলে, তুমি ভালো দেখাচ্ছ। তবুও ভাবতে থাকে কেন আকারী এত করছে। কিন্তু ভাববার আগেই আকারী হাত ধরে টেনে নিয়ে ডেট শুরু করে। তাদের প্রথম গন্তব্য হল একটা ক্যাফে। জিরো চিনতে পারে এটা টিভিতে আকারীর প্রিয় জায়গা হিসেবে দেখিয়েছিল। আকারী অবাক ও খুশি যে সে মনে রেখেছে। জিরো একটা চকোলেট ড্রিঙ্ক নেয়। আকারী চাইলে তাকে একটু স্বাদ নিতে দেয়। তার মুখের অভিব্যক্তি দেখে জিরো দেখতে পায় আকারীর এমন একটা মৃদু ও স্বতঃস্ফূর্ত দিক, যা আগে কখনো দেখেনি। এরপর আকারী তাকে নিয়ে যায় একটি বিড়াল পার্কে। জিরো মনে মনে ভাবল, বিয়ের প্র্যাকটিস ছাড়া হয়তো কখনো এমন অভিজ্ঞতা পেতাম না। আকারী বিড়ালের সাথে খেলতে খেলতে তাকে আমন্ত্রণ জানায়, আর তারা দুজনে মিলে বিভিন্ন জায়গায় ঘুরে সময় কাটায়। জিরো সত্যি সত্যি মজা পেতে শুরু করে, আর ভাবতে থাকে এমন ডেট আরও যেতে চাইবে। কয়েক ঘণ্টা পরে আকারী তাকে দেখায় দিনের কিছু ছবি। একটিতে তারা দুজন আর একটা বিড়াল একসাথে। জিরো মজা করে বলে, দেখে মনে হচ্ছে একটা পরিবারের ছবি। বিড়ালটা আমাদের সন্তান। আকারী খুশি হয়ে আবার ডেটে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। এখন জিরোর বুঝতে হয়, এটা আসল ডেট ছিল, কোনো ঠকানো বা ফাঁদ নয়। যারা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আকারী হঠাৎ মনে করে সে মন্দিরে কিছু রেখে এসেছে। সে ফিরে যেতে চায়। জিরো সিদ্ধান্ত নেয় তার পিছনে যেতে। পথে হঠাৎ তারা শিওরির সঙ্গে মুখোমুখি হয়, যিনি তাদের একসঙ্গে দেখে অবাক হয়। আকারী জানায় তারা মন্দিরে যাচ্ছে। শিওরি অবশ্যই সঙ্গে যেতে চায় প্রার্থনা করার জন্য। এরপর শিওরি আকারীকে মন্দির পর্যন্ত দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করে। আকারী পিছপা না হয়ে রাজি হয়। তারা জিরোর কাছে তাদের জিনিসগুলো রেখে দৌড় শুরু করে। পাশ দিয়ে যায় বাচ্চারা, এক জুটি, নতুন দম্পতি, এমনকি একটি বড় পরিবার। কিন্তু এটা শুধুই মজার দৌড় নয়, এর ভেতর আছে গভীর কিছু অর্থ। দুজনেই জানে তারা একই গন্তব্যের দিকে দৌড়াচ্ছে, জিরোর দিকে। তারা একসাথে মন্দিরে পৌঁছে যায় এবং ঘোষণা করে ড্র, জিরো আসতে পারে। তিনেই মিলে প্রার্থনা করে। আকারী আর শিওরি গোপনে কামনা করে জিরো তাদের একজনকে বেছে নিক। জিরো তার নিজের পক্ষে প্রার্থনা করে, কখনো আসবে সিজন 2, যেখানে আমি একসঙ্গে দুজনকেই জয় করব। যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে কমেন্ট করো, নকল বুঝের ভালোবাসার থেকে আসল বুঝের ভালোবাসাই ভালো।